ওকে, সো আজকে ক্লাসটা শুরু করা যাক। Recording in progress. ওকে, সো আজকে আমাদের ক্লাস হলো নিউরো অ্যানাটমির রিভিউ। আপনারা ইতিমধ্যে আমাদের অ্যাপসে থাকা যে নিউরো অ্যানাটমির ক্লাসগুলো অবশ্যই করেছেন। তো সেখান থেকে আপনারা বেশ ভালো একটা আইডিয়া আশা করি পেয়ে গেছেন এর মধ্যে। তো আজকের আমাদের ক্লাসের মূল লক্ষ্য থাকবে যে ওভারভিউ বলতে পুরো নিউরো অ্যানাটমি থেকে আমরা কি পড়বো আর কি পড়বো না। আজকে আমরা বাদ দেওয়ার অংশটাই বেশি রাখবো, চেষ্টা করবো যে কি একেবারে মিনিমাম আমাকে এখান থেকে পড়ে যেতেই হবে, ঠিক আছে? সো লেকচারটা খুব বেশি লম্বা না, আবার মোটামুটি লম্বাও। সো আমরা দেরি না করে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ মুতাসিম হক আলভী, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, ফিটু রেটিনা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল। ওকে, সো শুরু করা যাক মহান আল্লাহ পাকের নামে। আচ্ছা, ওকে, সো আপনাদের অডিও ভিজুয়াল আউটপুট কি ঠিক আছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে কিনা কথা এবং দেখা যাচ্ছে কিনা স্লাইড? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা আসলে বেসিক যে জিনিসপত্র সেগুলো তো আমরা জানি, হ্যাঁ, যে টোটাল নিউরো অ্যানাটমি আসলে আজকে আমরা চেষ্টা করব বেশ কিছু রিজনে ভাগ করে নিয়ে পড়তে। তো আমরা সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করি। তো এখানে আপনারা জানেন অবশ্যই যে জাইরাস এবং সালকাস নামে দুটো জিনিস থাকে। মাঝখানে যেই খাঁজগুলা সেগুলো হলো যে সালকাস, আর উঁচা উঁচা গুলো হলো জাইরাস। এখান থেকে আসলে তেমন একটা জানার কিছু নেই, আমরা জাস্ট পড়া শুরু করলাম। আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে সেরেব্রাল কর্টেক্স, এটা প্রায়শই পরীক্ষায় আসে এবং এটা একটা 5 স্টার টপিক। যে কি কি টাইপের সেল পাওয়া যায় সেরেব্রাল কর্টেক্সের নামগুলো আমাদেরকে শুধু জানতে হবে। পিরামিডাল সেল, স্টেলেট অর গ্র্যানুল সেল, ফিউজিফর্ম সেল, হরিজন্টাল সেলস অফ কাজাল, আর হলো সেলস অফ মার্টিনেট। তো বেশ কঠিন কঠিন নাম, 5টা নামই আমাদেরকে জানতে হবে। নামগুলা কঠিন, মনে রাখা কষ্ট, কিন্তু কিচ্ছু করার নেই, পরীক্ষায় এই জিনিসটা আসবেই। তো একটা নেমোনিক্স আমরা এখানে দেখি, ট্রাই করে হয় কিনা, যে এই কটা নাম: পিরামিডাল সেল, হরিজন্টাল সেল, সেলস অফ মার্টিনোটি, দেন হলো স্টেলেট সেল আর ফিউজিফর্ম সেল। এটার একটা সহজ নেমোনিক হলো PH অফ CSF। পিতে হলো পিরামিডাল সেল, H এ হলো হরিজন্টাল সেল অফ কাজাল, CSF এর সিতে হলো সেল অফ মার্টিনোটি, S হলো স্টেলেট সেল, এন্ড F ইজ ফর ফিউজিফর্ম সেলস। তো যেহেতু আমরা এভাবে করে সেরেব্রাল কর্টেক্সটা পড়লাম, তো সাথে আরেকটা কথা থেকে যায়, সেটা হলো সেরেবেলার কর্টেক্স। সেরেবেলার কর্টেক্সও ব্যতিক্রম কিচ্ছু না, এটাও পরীক্ষায় আসবে এবং এখানেও 5 রকমের সেল আছে। নামগুলো হলো গোলজি সেল, গ্র্যানুল সেল, বাস্কেট সেল, স্টেলেট সেল এন্ড পার্কিনজি সেল। এখানেও নামগুলো মনে রাখা কষ্ট, এটাও একটা নেমোনিক্স আছে, GBS পার্সন। আপনারা কি আমার লেখাটা দেখতে পাচ্ছেন? আমি লিখতেছি যে হোয়াইট বোর্ডে। ওকে, এই নেমোনিক গুলো আপনারা চাইলে নোট ডাউন করে রাখেন, এটা সেলগুলো মনে রাখতে হেল্প করবে। আমরা আজকে একদম জিস্ট করবো, হ্যাঁ, যেটা হলো এক্সামের আগের নাইটে পড়ার মতো টপিক। তো এখানে জিতে কি হয়? জিতে হলো গোলজি সেল, গ্র্যানুল সেল, বি ইজ ফর বাস্কেট সেল, এস ফর স্টেলেট সেল, এন্ড পার্সোনেল নিয়ে হলো পার্কিনজি সেল। তো এই হলো দুইটা নেমোনিক্স। আপনারা একটু প্লিজ জানাবেন যে নেমোনিক্সটা আপনারা ধরতে পারছেন কিনা, যে কোন লেটার দিয়ে কি হয়। এনিওয়ান? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো টপিক, এটা এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা একটু প্লিজ কনফার্ম করেন। ওকে, সো আমি আশা করতেছি আপনারা এটা সবাই বুঝতে পারছেন।
ওকে, সো আসেন এরপরে আমরা দেখি লেয়ার অফ সেরেব্রাল কর্টেক্স। হ্যাঁ, সেরেব্রাল কর্টেক্স সম্পর্কে এর আগে পড়লাম, ওখানে কি কি রকমের সেল আছে। এখন এই যে সেলগুলা, এই সেলগুলা বিভিন্ন রকম ভাবে তারা ওরিয়েন্টেশন হয়ে একটা স্ট্রাকচার ফর্মেশন করে। তো সেই যে স্ট্রাকচারটা সেটা আমরা দেখি কি আছে। হ্যাঁ, মলিকুলার লেয়ার বা প্লেক্সিফর্ম লেয়ার, দেন এক্সটার্নাল গ্র্যানুলার লেয়ার, এক্সটার্নাল পিরামিডাল লেয়ার। তার মানে এক্সটার্নাল দিয়ে আমি দুইটা লেয়ার পেলাম, একটা হলো কি গ্র্যানুলার আর একটা হলো পিরামিডাল। ওকে, দেন হচ্ছে হলো ইন্টারনালও আবার একই অবস্থা, গ্র্যানুলার লেয়ার, দেন আবার ইন্টারনালও পিরামিডাল লেয়ার, আর তারপরে সবচেয়ে লাস্ট হলো মাল্টিফর্ম লেয়ার। তো এটাও হচ্ছে আমরা যদি মনে রাখি যে গ্র্যানুল এবং তারপরে হলো পিরামিড, এই দুটো আসবেই, ফার্স্টে হবে এক্সটার্নাল তারপরে হবে ইন্টারনাল। তাহলে আসলে এই যে ছয়টা লেয়ার মনে রাখতে আর কোনো কষ্ট হবে না। তারপরও যদি আপনাদের কষ্ট হয়, এটাও নেমোনিক্স মনে রাখতে পারেন, PEEIGM। ওকে, সো এটা হলো প্লেক্সিফর্ম লেয়ার, তারপরে হলো দুইটা এক্সটার্নাল লেয়ার, যেটা হলো এক্সটার্নাল গ্র্যানুলার লেয়ার এন্ড এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, ইন্টারনাল গ্র্যানুলার লেয়ার, দেন হচ্ছে হলো গ্যাংলিওনিক লেয়ার, যেটা আরেকটা নাম হচ্ছে হলো ইন্টারনাল পিরামিডাল লেয়ার। ঠিক আছে, দুইটা নাম, এখানে জি তে হচ্ছে হলো গ্যাংলিয়ন লেয়ার আর এম হচ্ছে হলো মাল্টিফর্ম লেয়ার, মাল্টিফর্ম। ওকে, তো এই একটা নেমোনিক্স, এটার মাধ্যমে আমরা লেয়ার গুলা মনে রাখতে পারি। এটাও পরীক্ষায় আসার মতো একটা 5 স্টার। দেখেন আমাদের কিন্তু আসলে নিউরো অ্যানাটমি আসলে পড়ার কোনো শেষ নেই। এটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে পড়ে কারা, তারা হচ্ছে হলো নিউরো সার্জন বা নিউরো মেডিসিনে যারা পড়ে। হ্যাঁ, তো আমরা যেহেতু চোখের ডাক্তার, আমাদের এটা জানতে হবে। হ্যাঁ, কিন্তু কতটুকু জানতে হবে, টু এ সার্টেন এক্সটেন্ট। হ্যাঁ, আমরা কি চাই, আমরা চাই পরীক্ষায় পাশ করতে। তো আমাদের কি লাগবে সেটা নিয়ে আজকের ক্লাস। ওকে, তো আসেন আমরা কন্টিনিউ করি। দেখেন গ্রে এন্ড হোয়াইট ম্যাটার। এই লেয়ারের নেমোনিক্সটা কি বলেছিলেন? ওকে, আচ্ছা, লেয়ারের নেমোনিক্সটা হচ্ছে হলো খাতায় লিখে রাখেন PEE, হ্যাঁ, PEE, দেন IgM, PEEIGM। ওকে, P is for plexiform layer, দুইটা ই দিয়ে হলো এক্সটার্নাল দুইটা লেয়ার, যেটা হলো এক্সটার্নাল গ্র্যানুলার, এক্সটার্নাল পিরামিডাল। I দিয়ে হলো ইন্টারনাল গ্র্যানুলার, G is for ganglion layer, M হলো মাল্টিফর্ম লেয়ার। ওকে, দেখেন আমরা এর মধ্যে কতগুলো নেমোনিক্স শিখে ফেললাম। হ্যাঁ, একটা সময় হয়ে যায় যে নেমোনিক্স গুলা মনে রাখাটাই একটা কষ্ট। তো এটা চেষ্টা করবেন যেখানে এগুলো পড়বেন সেই নেমোনিক্স গুলো সব একসাথে করে লিখে রাখতে। বারবার নেমোনিক্সটা যদি দেখেন তখন আর সে এরকম ভুল হবে না। ওকে, তো পরীক্ষা আসার মতো 3টা কোশ্চেন আমরা অলরেডি কিন্তু করে ফেললাম। ওকে, সো আমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যেয়ে থাকি, সো আমরা তাহলে প্রসিড করি। দেখেন আমরা কি এখানে গ্রে এন্ড হোয়াইট ম্যাটার। আচ্ছা, আমরা ধরে নিই আমরা কিচ্ছু জানি না যে কোনটা গ্রে ম্যাটার কোনটা হোয়াইট ম্যাটার। আমরা আজকে আসেন এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমি জানি আপনারা সবাই এটা সম্পর্কে কম বেশি জেনে আসছেন, তো আমরা নতুন ভাবে আসেন কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। ওকে, এখন এই যে গ্রে ম্যাটার, হ্যাঁ, এইটা একটা নির্দিষ্ট জিনিস দিয়ে তৈরি, হোয়াইট ম্যাটার এটা আরেকটা নির্দিষ্ট জিনিস দিয়ে তৈরি। এখন কোনটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় আসে এইটাই, ঠিক আছে, পরীক্ষায় আসে এইটা যে কোনটা কি দিয়ে তৈরি। তারপরে হলো অবশ্যই কোনটা কোন জায়গায় থাকে, হ্যাঁ, সেটা তো আমার জানতেই হবে। আগে আসেন কি দিয়ে তৈরি সেটা শিখি। গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার মানে এখানে হলো কি আছে, সেল বডিজ। ওকে, আমি আর অন্য কিছু মনে রাখতেছি না, আমি শুধু মনে রাখতেছি গ্রে ম্যাটার মানে সেল বডিজ আছে। সেল বডি একটা ভারী জিনিস, তার মানে হলো এটা একটা গ্রে কালার অবশ্যই হবে। ওকে, আর হোয়াইট ম্যাটারে কি থাকে, মাইলিনেটেড নার্ভ ফাইবার। আমরা অলরেডি জানি যে মাইলিনেশন হওয়া মানেই সেটা কিরকম হয়, সেটা চকচকে, তাই না, চকচকে, গ্লিস্টেনিং বা শাইনিং, তাই না। তো হোয়াইট ম্যাটার মানে সেখানে কেন, এটা হলো মাইলিনেটেড নার্ভ ফাইবার আছে। এখন আপনারা আরেকটা ভাবে মনে রাখতে পারেন যে হোয়াইট ম্যাটার মানেই যেহেতু মাইলিনেটেড নার্ভ ফাইবার, তার মানে গ্রে ম্যাটার মানে বাকি যা থাকে বাকি সব। তো বাকি আসলে কি থাকে, একটা নিউরনে কি থাকে, ফার্স্টে থাকে ডেনড্রাইট, দেন থাকে হচ্ছে হলো সেল বডি, দেন থাকে হলো এক্সন। তো আপনার এক্সন তো অলরেডি চলে গেল, মাইলিনেটেড নার্ভ ফাইবার, এটাই কিন্তু এক্সন, হ্যাঁ, এক্সনটা। সো এই
মাইলিনেটেড এক্সন বাদে আর যা থাকবে তারা সবাই গ্রে ম্যাটারের অংশ। তাহলে কি হতে পারে? সেল বডি হতে পারে, ডেনড্রাইট হতে পারে, নিউরোগ্লিয়াল সেল হতে পারে এবং আনমাইলিনেটেড এক্সন। তার মানে এক্সনেরও কিছু কিছু এক্সনরাও গ্রে ম্যাটারের অংশ যারা চকচকা না। কেন চকচকা না? কারণ তার মাইলিনেশন নাই। মাইলিনেশন নাই দেখে সে হোয়াইট কালারেরও হয়নি, তাই হলো এটা হোয়াইট ম্যাটারের অংশ না। তার মানে দেখে জিনিসটা কিন্তু কঠিন না। সায়েন্টিস্টরা এই যে এই নামগুলো দিছে তারা, হ্যাঁ, তারা কিন্তু এমন কোনো গবেষণা করে দেয় নাই, জাস্ট সে চোখে দেখছে, চোখে যা দেখছে তাই সে রং এখানে বিবরণ করছে। তো দেখা যায় যে এই ব্রেন এবং আমাদের যে স্পাইনাল কর্ড দুইটাই হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। কিন্তু এর মধ্যে আবার গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের যে প্যাটার্নটা, এটার একটা পার্থক্য পরিলক্ষিত হয়। কি দেখা যায় যে ব্রেনের ক্ষেত্রে আউটার পোর্শনে থাকে হলো গ্রে ম্যাটার, ভিতরের দিকে থাকে হোয়াইট ম্যাটার এবং আরো ভিতরে আবারও গ্রে ম্যাটার। অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কোন জায়গাগুলোর কথা বলতেছি। হ্যাঁ, আমি বেসাল গ্যাংলিয়া, সাবস্টেন্সিয়া নিগ্রা, দেন থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, ইপিথ্যালামাস, সাবথ্যালামাস, এদের কথা আমি বলতেছি। ওকে, সো আমি সোজা কথা ভিতরের সাব কর্টিক্যাল এরিয়ার কথা বলতেছি। ওকে, তাহলে দেখেন আমার কর্টেক্স বা সেরেব্রাল কর্টেক্স তাহলে কিসের অংশ? সেরেব্রাল কর্টেক্স দেখেন বাইরের দিকে থাকে, তার মানে সেটা গ্রে ম্যাটারের অংশ। তার মানে সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স ভিতরে যে গ্রে ম্যাটার সেটা থেকে থাকে। আমি মাঝখানের হোয়াইট ম্যাটার নিয়ে আমি পরে চিন্তা করবো, ঠিক আছে? কারণ কি, হোয়াইট ম্যাটার মানে তো হলো যে নার্ভ ফাইবার, এখানে কোনো সেল বডি তো নেই। সেল বডি বা মেইন জিনিস যেখানে আছে আমি সেগুলো খালি আগে পড়ি। হ্যাঁ, তাহলে ভিতরেও আবার আমি গ্রে ম্যাটার পেলাম। সেখানে কি? সেখানে হচ্ছে হলো সাব কর্টিক্যাল স্ট্রাকচার। সাব কর্টিক্যাল স্ট্রাকচার, সাব কর্টিক্যাল স্ট্রাকচার বলতে কারা? আমি তো অলরেডি যেই নামগুলো বললাম সেই নাম, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার বেসাল গ্যাংলিয়া একটা ধরেন। তার মানে কি? তার মানে হলো ব্রেনটাকে আমি যদি এইভাবে করে সেকশন করি, হ্যাঁ, তাহলে দেখা যায় যে একদম যে পুরো বাইরে সব হলো গ্রে ম্যাটার আর ভিতরে সব হোয়াইট ম্যাটার তা না। তার মানে বাইরে আমি কিছু পাবো গ্রে, আবার পাবো হোয়াইট, দেন ভিতরে এসে আমি আবার এরকম কিছু গ্রে ম্যাটারের অংশ পাবো। তাহলে সেই যে অংশটা পেলাম সেটাই হলো সাবকর্টিক্যাল। আচ্ছা, এই উল্টা ঘটনাটা আমার ঘটে যায় হলো স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে কি হয়? ভিতরের দিকে থাকে হলো গ্রে ম্যাটার। এখন আমার না খুব প্যাস লাগতো, হ্যাঁ, যে এই স্পাইনাল কর্ডের ভিতরে নাকি বাইরে। আচ্ছা, একটা মনে রাখা যায় যে উল্টা, আমি মনে রাখতাম হলো স্পাইনাল কর্ডের ভিতরে আমাকে এইচ আঁকতে হবে। সোজা কথা, এই দেখেন এইচ, এই এইচ, এইচ আপনি আঁকতেছেন কালো, ধরেন আমি লাল কলম দিয়ে আঁকতেছি, না হয় আমি যদি কালো কলম দিয়ে আঁকতাম তার মানে কি, বা গ্রে কালার কলম দিয়ে, মানে এই জিনিসটাই হতো আমার গ্রে কালার, এটাই হতো আমার গ্রে। তো আমাকে এইচ আঁকতে হবে এনি হাও একটা স্পাইনাল কর্ডের ভিতরে, তার মানে এটাই হবে আমার গ্রে ম্যাটার। ওকে, তো রেস্ট অফ দ্য পোর্শন ইজ হোয়াইট ম্যাটার। আচ্ছা, ঠিক আছে। হোয়াইট ম্যাটারে কি থাকে? ঠিক আছে, হোয়াইট ম্যাটারে কি থাকে? হোয়াইট ম্যাটারে থাকে হলো মাইলিনেটেড নার্ভ ফাইবার। কিরকম ফাইবার থেকে আমরা পড়বো একটু পরে আসি আমরা ওটা সব। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড এটা একটা, যে কম্পোনেন্টস অফ গ্রে ম্যাটার এন্ড কম্পোনেন্ট অফ হোয়াইট ম্যাটার। এটাও একটা 5 স্টার টপিক, এটাও পরীক্ষায় প্রায়শই আসে। ওকে, তো আমরা অলরেডি কিন্তু নামগুলো জেনে গেছি যে গ্রে ম্যাটারে কি থাকে। সেল বডি থাকে, এটাই হলো মূল স্ট্রাকচার। তাছাড়াও সাথে তার কিছু বন্ধু বান্ধব থাকে, যেমন নিউরোগ্লিয়াল সেল, ডেনড্রাইট, সিনাপস, ক্যাপিলারিস এবং ফিউ এক্সনস। অবশ্যই কোন এক্সন গুলা? অবশ্যই আনমাইলিনেটেড এক্সনস, ঠিক আছে? ওকে, তাহলে এই যে হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটারে কি থাকবে? লং মাইলিনেটেড এক্সন। এখানকার মেইন খেলোয়াড় কে? এখানকার মেইন খেলোয়াড় কিন্তু হলো এটা। আর তার সাথে বন্ধু বান্ধব কে থাকবে? অল্প কিছু সেল বডি, উল্টা দিকের উল্টা টিমের অল্প কিছু মানুষজন থাকবে, ঠিক আছে? কে? সেল বডি অল্প কিছু, নিউরোগ্লিয়াল সেল অল্প কিছু, সিনাপস কিছু, আর ক্যাপিলারিস কিছু। ওকে, তাহলে এই হোয়াইট ম্যাটার, আমরা তো গ্রে ম্যাটার সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, হ্যাঁ, তাহলে এই যে হোয়াইট ম্যাটার এটা কি? হ্যাঁ, হোয়াইট ম্যাটার হলো এক্সন, লং মাইলিনেটেড এক্সন। এখানকার আমি আগেই বলছি এখানকার মেইন প্লেয়ারটা কে? লং মাইলিনেটেড এক্সন, ঠিক আছে? তাহলে এই এক্সন গুলা কি তৈরি করে? এক্সন গুলা ফাইবার তৈরি করে। কি রকম ফাইবার তৈরি করে? দেখেন, এরা 3 রকমের ফাইবার তৈরি করে, ঠিক আছে? আমরা অলরেডি কিন্তু হোয়াইট ম্যাটারে চলে আসছি। আপনারা দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে বাইরের দিকে কমলা কমলা বা ইয়েলো যাই বলেন, রংটার নাম, এই অংশগুলা ছিল আমার গ্রে ম্যাটার।
আমার ভিতরে আবার এই যে ডিমের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো আবার গ্রে ম্যাটার। কিন্তু এই যে আমার গ্রিন কালারের স্ট্রাকচারটা, আমার এই যে পার্পল কালারের স্ট্রাকচার, আমার এই যে ব্লু কালারের স্ট্রাকচার, এগুলা কিন্তু হোয়াইট ম্যাটারের ভিতরের স্ট্রাকচার, ঠিক আছে, হোয়াইট ম্যাটারের অংশ। তাহলে এরা কি কি তৈরি করে? এরা তৈরি করে এপিসি। এপিসি বা হলো, এতে এ ইজ ফর অ্যাসোসিয়েশন ফাইবার, পি ইজ ফর প্রজেকশন ফাইবার এন্ড সি ইজ ফর কমিশনাল ফাইবার। তার মানে 3 রকমের ফাইবার সে তৈরি করে: অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার এন্ড প্রজেকশন ফাইবার। ওকে, তাহলে আমরা আসেন ফার্স্টে শিখি অ্যাসোসিয়েশন ফাইবার, ঠিক আছে, যেটা আমাদের সবচেয়ে কম কাজে লাগবে সেটা আমরা আগে শিখি, আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্টটা শিখি। তাহলে দেখেন অ্যাসোসিয়েশন ফাইবার এটা কি করে? এটা আসলে হচ্ছে হলো ছোট ছোট ফাইবার। হ্যাঁ, এটা এতটাই ছোট যে এক সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে আরেক সেরেব্রাল হেমিস্ফিয়ারে সে ট্রাভেল করতে পারে না বা সে যেতে পারে না। তার মানে সে, ধরেন ডান দিকে যদি তার উৎপত্তি হয়, সে শেষও হবে ডান দিকে, বাম দিকে যদি তার উৎপত্তি হয়, সে শেষও হবে বাম। তার মানে হলো তারা সেম হেমিস্ফিয়ারের ভিতরে অবস্থান করে। এরা হলো অ্যাসোসিয়েশন ফাইবার। তার মানে এই ফাইবার গুলার আবার হলো বিভিন্ন রকমের টাইপস আছে। জাস্ট আমি আপনাদেরকে বলবো, নামগুলো একবার খালি দেখে যাবেন, ঠিক আছে, নেমস। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, এটা আসলেও আপনাদের এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। নামগুলো জাস্ট একবার দেখে নেবেন। ওকে, আমাদের জন্য লাগবে যে জিনিস খুব বেশি, সেইটা হচ্ছে কমিশনাল ফাইবার। আচ্ছা, তাহলে দেখেন কমিশনাল ফাইবার এটা আবার কি? হলো লম্বা লম্বা। হ্যাঁ, এ কি করে? ইন্টারকানেক্ট করে কাকে? পাশাপাশি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই দেখেন দুইটা যে সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে, পাশাপাশি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করতেছে কিন্তু কমিশনাল ফাইবার। দেখেন তার মানে কতটা ইম্পর্টেন্ট জিনিস। এখন এই কমিশনাল ফাইবার আবার 5 রকমের আছে। কি কি আছে? এই নামগুলা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। নেক্সট, তো এই ফুল টপিকটাই হলো 5 স্টার টপিক। কি কি আছে দেখেন, নামগুলো হচ্ছে কর্পাস ক্যালোসাম, অ্যান্টেরো কমিশন, পোস্টেরো কমিশন, হিপোক্যাম্পাল কমিশন আর হলো হেবানুলার কমিশন। তার ভিতরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে কর্পাস ক্যালোসাম। আমরা কোনটা পড়বো? আমরা পড়বো কর্পাস ক্যালোসাম। আর 2 আর 3 সম্পর্কে আমরা হালকা একটু আইডিয়া নিয়ে রাখি। কর্পাস ক্যালোসাম আমরা ইন ডিটেইলস পড়বো, আর 4 আর 5 আমাদের জন্য তেমন একটা লাগে না। ওকে, সো কর্পাস ক্যালোসাম আমরা নেক্সট স্লাইডেই পড়বো। তার আগে আসেন আমরা লেস ইম্পর্টেন্ট দুটো সম্পর্কে হালকা একটু জেনে রাখি, যেটা হলো অ্যান্টেরিয়র কমিশন এবং পোস্টেরিয়র কমিশন। অ্যান্টেরিয়র কমিশন নামেই বুঝতে পারতেছেন, এ থাকবে ব্রেনের সামনের দিকে। এখন আপনি ব্রেনের যদি তলের সাইড থেকে দেখেন বা নিচের সাইড থেকে দেখেন বা ইনফিরিয়র সাইড থেকে দেখেন, আপনি কি দেখতে পারবেন? সুন্দর মতো দেখতে পারবেন। অপটিক কায়াজমার সামনে দুইটা হলো লাইটের বাল্বের মতো জিনিস এরকম করে আছে। কি তারা? বলতে পারেন? তারা হচ্ছে হলো অলফ্যাক্টরি বাল্ব। এই যে অলফ্যাক্টরি বাল্ব, এটা থাকে কোথায়? এই যে আমার এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের এরকম সামনের দিকে, ঠিক আছে, সামনের দিকে থাকে। দুইটা পাশাপাশি অলফ্যাক্টরি বাল্বকে কানেক্ট করে এক ধরনের কমিশনাল ফাইবার, তারা হলো অ্যান্টেরিয়র কমিশন। আর পোস্টেরিয়র কমিশন নামেই বুঝতে পারতেছেন, তারা থাকে পিছনে। পিছনে তারা কোন জায়গাটাকে কানেক্ট করে? তারা পিনিয়াল গ্ল্যান্ডের যে রিজন থাকে, পিনিয়াল রিজনকে কানেক্ট করে হলো পোস্টেরিয়র কমিশন। তো আমরা এই দুটো সম্পর্কে জাস্ট জানলাম যে তারা কি ফাংশন রাখে বা তারা কি কানেক্ট করে। দেখেন, এখন আমরা জানবো কর্পাস ক্যালোসাম। এইটা কেন ইম্পর্টেন্ট? কারণ হলো এটা লার্জেস্ট, এটা সবচেয়ে বড়। তার মানে আমার এসবিএ তে এটা আসতে পারে যে হুইচ ইজ দা লার্জেস্ট কমিশন, সেটা হলো কর্পাস ক্যালোসাম। এটা এতটাই বড় যে একে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এর এই যে এরকম পেঁচায় চিংড়ি মাছের মতো হয়ে একটা জিনিস আছে। ওকে, সো এই যে জিনিসটা, এটাকে 4 ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগের মধ্যে প্রথমটা হলো রোস্ট্রাম। চিংড়ি মাছের মাথায় একটা কাঁটাদায়ক জিনিস থাকে, হ্যাঁ, যেটা যেটা হলো জিনিসে আঘাত করে, ঠিক সেরকম জিনিসটা। হ্যাঁ, ওটা চিংড়ি মাছের ওই মাথার কাঁটাটার নামও কিন্তু রোস্ট্রাম। এর ও হলো সেই জিনিসটার নাম রোস্ট্রাম। ওকে, তো এরপরে আমরা দেখেন কি পাইলাম? জেনু। রোস্ট্রামের পরে পাইলাম জেনু। দেন আমরা পাইলাম একটা মোটা একটা অংশ যেটা হলো ট্রাঙ্ক বা বডি, এবং পাইলাম আমরা লেজ, যেটাকে নাম হলো স্প্লেনিয়াম। এখন এই যে সামনের যে রোস্ট্রাম, তারও তেমন একটা এখানে সিগনিফিকেন্ট ভূমিকা নাই, আর ট্রাঙ্ক বা বডিরও সিগনিফিকেন্ট ভূমিকা নাই। আমার পরীক্ষায় আসবে হলো জেনু সম্পর্কে এবং স্প্লেনিয়াম সম্পর্কে।
কারণ জানতে চাবে যে তারা কি ফরমেশন করে এবং কি কানেক্ট করে। তাহলে এই যে জেনু, পাশাপাশি দুইটা জেনু, তার মানে হলো কর্পাস ক্যালোসাম হলো এই যে পাশাপাশি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যে সে কানেক্ট করতেছে, সে কি করে, দুইটা এই জেনু হলো অ্যান্টেরিয়র ফরসেপস বা ফরসেপস মাইনর সে ফরমেশন করে। এই অ্যান্টেরিয়র ফরসেপস বা ফরসেপস মাইনরের কি কাজ? এর কাজটা হলো কানেক্ট করে দুইটা ফ্রন্টাল লোব। এবং এই যে স্প্লেনিয়াম যে লেজটা, এই লেজের কি কাজ? এই লেজটা ফরমেশন করে ফরসেপস পোস্টেরিয়র বা পোস্টেরিয়র ফরসেপস অথবা মেজর ফরসেপস বা ফরসেপস মেজর। এই ফরসেপস মেজরের কি কাজ? সে হলো অক্সিপিটাল লোবকে কানেক্ট করে। দেখেন নামেই পরিচয়, তার যেহেতু পোস্টেরিয়র ফরসেপস, তার মানে পোস্টেরিয়রলি কোন লোব অবস্থান করে? পোস্টেরিয়রলি অবস্থান করে অক্সিপিটাল লোব, তার মানে অক্সিপিটাল লোবকে কানেক্ট করতেছে। এবং সামনের দিকে বা অ্যান্টেরিয়রলি অবস্থান করে কি? ফ্রন্টাল লোব। সো ফ্রন্টাল লোবকে কানেক্ট করে অ্যান্টেরিয়র ফরসেপস। নামটা যদি আমরা ভালো মতো করে লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের আর এগুলা পড়তে ভুল হবে না এবং পরীক্ষাও আমরা ভুলবো না ইনশাল্লাহ। সো নেক্সট আমরা কি সম্পর্কে জানবো? আমরা প্রজেকশন ফাইবার সম্পর্কে জানবো। দেখেন এই প্রজেকশন ফাইবার এ কি করে? এ হচ্ছিল সেরেব্রাল কর্টেক্সের, আমরা যে পড়লাম আউটার সাইডে যে জিনিসটা থাকে সেরেব্রাল কর্টেক্স, সেখান থেকে সাবকর্টিক্যাল সেন্টারে নিয়ে যায়। তার মানে বাইরের দিকের গ্রে ম্যাটার থেকে সে ভিতরের দিকের গ্রে ম্যাটারে নিয়ে আসে। কে? যেমন ধরেন কর্পাস স্ট্রাইটাম, থ্যালামাস এবং ব্রেইন স্টেম। ওকে, এখন এই যে প্রজেকশন ফাইবার, আমার এদের আবার নামগুলা জানতে হবে। এই নামগুলা হচ্ছে হলো 5 স্টার টপিক। ঠিক আছে, নামগুলা হচ্ছে হলো 5 স্টার টপিক। নামগুলা কি? প্রজেকশন ফাইবারের নামগুলা হচ্ছে হলো ইন্টারনাল ক্যাপসুল, করোনা রেডিয়েটা এন্ড অপটিক রেডিয়েশন। ইন্টারনাল ক্যাপসুল বা আই, করোনা রেডিয়েটা দিয়ে হলো সি, দেন অপটিক রেডিয়েশন হলো ও। আমি এই নেমোনিক্সটা মনে রাখি, আই সি ও। আই ইজ ফর ইন্টারনাল ক্যাপসুল, সি ইজ ফর করোনা রেডিয়েটা এন্ড ও ইজ ফর অপটিক রেডিয়েশন। সো প্রজেকশন ফাইবার নেমোনিক্স হলো আইসিও। এখন এত নেমোনিক্স এর ভারে আসলে মনে রাখাটা কষ্ট যে কোন নেমোনিক্স কোনটার জন্য। মনে রাখবেন যে আপনি যদি আইসিও পরীক্ষায় পাশ করেন, আপনি আপনার দেশের ডাক্তারদের সামনে আপনি নিজেকে প্রজেক্ট করতে পারতেছেন যে ইউ আর অলসো ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড। সো প্রজেক্ট করার কাজ বা প্রজেকশনের কাজ, প্রজেকশন ফাইবারের নেমোনিক্স হলো আইসিও। এটা একটা গল্প বললাম জাস্ট যেন আপনাদের মনে থাকে সেই জন্য। ওকে, ওকে। সো এর ভিতরেও আমাদের আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই আইসিও নেমোনিক্স এর মধ্যে আই, যেটা হলো ইন্টারনাল ক্যাপসুল। সো আমরা একটা প্রজেকশন ফাইবার সম্পর্কে একদম সবিস্তর জানবো, সেটা হলো ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা, আমি একটু আপনাদেরকে জাস্ট একটু ফিডব্যাক জানতে চাচ্ছি যে আপনারা কি বুঝতে পারতেছেন আমি যেরকম স্পিডে যাচ্ছি সেরকম যাব নাকি এর থেকে স্লো অর ফাস্ট যাব? আপনারা প্লিজ একটু ফিডব্যাক জানাবেন। এনিওয়ান প্লিজ আনমিউট হয়ে একটু জানান। হ্যাঁ, এটাই ঠিক আছে, এই স্পিডটা ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। সো আসেন আমরা কন্টিনিউ করি। দেখেন ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল জিনিসটা কি? আচ্ছা, ইন্টারনাল ক্যাপসুল হলো এই যে আমরা যে অ্যাশ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা আমি এখন লাল রং করে ফেললাম, হ্যাঁ, এটাই হলো আমার ইন্টারনাল ক্যাপসুল। এটা সম্পর্কে আমার কি জানতে হবে? এটা সম্পর্কে আমার আসলে সবই জানতে হবে। এটার লোকেশন, এর ডানে বামে, হ্যাঁ, কি কি আছে সব জানতে হবে। তার মানে দেখেন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, দেখেন এটা দেখেন মিডিয়ালি, হ্যাঁ, এটা কিন্তু লেফট। তার মানে মিডিয়ালি দেখেন কি আছে? এই যে অ্যাশ কালারের যে জিনিসটা বা ধূসর রঙের জিনিসটা, তার দেখেন বাম দিকে বা মিডিয়ালি অবস্থান করতেছে হেড অফ পডেড নিউক্লিয়াস। এবং এই পাশে দেখেন বড় একটা ডিমের মতো স্ট্রাকচার আছে যেটা হলো থ্যালামাস। তার মানে মিডিয়ালি কি অবস্থান করতেছে? হেড অফ পডেড নিউক্লিয়াস এন্ড থ্যালামাস। আর ল্যাটারালি কি অবস্থান করতেছে? ল্যাটারালি অবস্থান করে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখন আপনারা একটু পরেই যখন পড়বেন আপনারা জানবেন যে লেন্টিফর্ম নিউক্লিয়াস আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখেন এই যে যেমন দেখা যাচ্ছে এই অংশটা, এই যে সামনের অংশটুকু যেটা আমি এখন আগে লাল রং করলাম, এবং এই যে পিছনের অংশটুকু এটা কি রং করি, যাই হোক এটাও লাল রঙই করতেছি। এটা ধরেন আমি অন্য একটা ডট 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 দিলাম। এই পিছনের অংশটার নাম হলো পুটামেন, এবং সামনের যে অংশটুকু যেটা লাল
রং করে দিয়েছি, এটা হলো গ্লোবাস প্যালিডাস। তার মানে হলো আপনার এমসিকিউ বা এসবিএ তে যদি আসে যে এটা ল্যাটারালি কি অবস্থান করে, লেন্টিফর্ম নিউক্লিয়াস ইজ ট্রু, গ্লোবাস প্যালিডাস ইজ ট্রু, পুটামেন ইজ অলসো ট্রু। মিডিয়ালি কি অবস্থান করে, হেড অফ কর্টেক নিউক্লিয়াস এন্ড থ্যালামাস। তার মানে আমরা ইন ডিটেইলস এটার লোকেশন সম্পর্কে জানতে পারি। আচ্ছা, কেউ কি বলতে চাচ্ছেন কেউ? ওকে, সো আচ্ছা আমরা কন্টিনিউ করি আবার। আসেন দেখেন, এটি এখানে লেখা যে থ্যালামাস এন্ড কর্টেক নিউক্লিয়াস দে বোথ লাই medially and lentiform nucleus lies laterally. So laterally L is for lentiform L. তাহলে লেন্টিফর্মের জায়গায় যদি পরীক্ষা প্রশ্নে গ্লোবাস প্যালিডাস কিংবা পুটামেন বলে, আপনারা ঘাবড়ায় যাবেন না এবং এটাকে ফলস দাগায় বসবেন না। দিস ইজ অলসো ট্রু, কারণ লেন্টিফর্ম নিউক্লিয়াস দুটো অংশ নিয়ে গঠিত, যেটা হলো গ্লোবাস প্যালিডাস এবং পুটামেন। এই ইন্টারনাল ক্যাপসুল এর কি কাজ? এটা রেসপন্সিবল ফর দ্য সেন্সরি এন্ড মোটর ইনারভেশন অফ অপোজিট হাফ অফ দ্য বডি। একটু আমার কাছে তুলনামূলক জটিল লাগে এবং পরীক্ষায় সবগুলা লাগে না, আসে না, বিধায় আমি একটু ছোট করছি এবং নিজের মতো করে আঁকার চেষ্টা করছি। তাহলে আমরা দেখেন আমাদের করতে হবে হচ্ছে হলো এই যে ছকটা, এই ছকটা পুরাটা, ঠিক আছে? তো এটা হচ্ছে হলো 5 স্টার একটা টপিক, আগেই বলে নিচ্ছি। আমরা আসেন ছকটা পড়ি, ঠিক আছে? দেখেন এই যে ইন্টারনাল ক্যাপসুল, এইটা আবার বেশ বড় একটা স্ট্রাকচার। আমরা এর আগে কি পড়লাম? আমরা পড়লাম যে কর্পাস ক্যালোসাম একটা বড় স্ট্রাকচার, যাকে আবার 4টা ভাগে ভাগ করে। এখন এসে দেখি যে এই ইন্টারনাল ক্যাপসুল সে আরো একটা এমন স্ট্রাকচার যাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেই কি 5টা ভাগ? 5টা ভাগ হলো অ্যান্টেরিয়র লিম্ব। আপনারা ডান দিকের যে আমার হাতে আঁকা ছবিটা, এটা দেখেন, আমি ডিনোট করতেছি, এটা হলো অ্যান্টেরিয়র লিম্ব, ঠিক আছে? এটা হলো অ্যান্টেরিয়র লিম্ব, বুমেরাং এর মতো একটা স্ট্রাকচার। বুমেরাং আশা করি কি জিনিসটা বুঝতে পারছেন, এরকম একটা জিনিস, সেটাই হলো বুমেরাং। তো এই যে যেখানে বাঁকছে, তার বাঁকার যে জায়গাটা, বেন্ডিং এর পয়েন্টটা, এটাকে বলা হয় জেনু। তার নিচে অবস্থান করতেছে পোস্টেরিয়র লিম্ব, তারও পিছনে অবস্থান করতেছে রেট্রোলেন্টিকুলার পার্ট। এবং এই যে রেট্রোলেন্টিকুলার পার্ট, আমি দেখেন এই স্লাইসিংটা আমি করছি উপর থেকে, যার কারণে এর নিচে যা আছে আমি সেটা দেখতে পাচ্ছি না। এই রেট্রোলেন্টিকুলার পার্টের নিচে অবস্থান করতেছে সাবলেন্টিফর্ম পার্ট। আমি যদি ডান দিক থেকে বা বাম দিক থেকে, সোজা কথা, আমি যদি ল্যাটারালি এটা দেখতাম, তাহলে আমি দেখতে পাইতাম যে রেট্রোলেন্টিকুলার পার্ট যদি হয় এইটা, তার নিচে অবস্থান করতেছে হলো সাবলেন্টিফর্ম পার্ট। নামেই পরিচয়, সাব মানে নিচে, বা এটা অর্থ হলো নিচে। এখন এই ছবিটা, আসলে এই ছবিটা নেওয়া হয়েছে উপর থেকে, বিধায় আমি এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে 5টা ভাগ। ওকে, তো আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আসেন আমরা স্ট্রাকচার গুলো পড়ি, যে কোন জায়গা থেকে কি কি স্ট্রাকচার গুলো পাস করে। অ্যান্টেরিয়র লিম্ব থেকে কি যায়? রেট্রোলেন্টিফর্ম পার্ট, এটা দিয়ে যায় হচ্ছে হলো অপটিক রেডিয়েশন, এবং যেটা আমি দেখতে পাই না সেটা সাবলেন্টিফর্ম পার্ট। সাবলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় অডিটরি রেডিয়েশন। দেখেন, এটা মনে রাখার খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে হলো যে চোখ উপরে এবং কান নিচে। সো উপরেরটা হলো অপটিক রেডিয়েশন নেবে, এবং কানেরটা বা নিচেরটা সে হলো নিবে অডিটরি রেডিয়েশন। নিচেরটা মানে হলো সাব, বা নিচের মানে সাবলেন্টিফর্ম পার্ট, সাবলেন্টিফর্ম পার্ট। ওকে, তো এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে আপনাদের জন্য টিপস হচ্ছে হলো, ছবিটা আপনারা আঁকবেন বাসায়, এখানে যা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করেই আঁকবেন। এর বাইরের স্ট্রাকচার গুলো আসে না। স্লাইডে যে পয়েন্ট গুলাকে হাইলাইট করে দেওয়া আছে, এই হাইলাইটেড পয়েন্ট গুলাই বারে বারে পরীক্ষা আসে। ছবিটা যদি হাতে বারবার প্র্যাকটিস করেন, তাহলে আসলে পরীক্ষা হলে আর ভুল হবে না, এবং তখন ভালো মতো করে পারফর্ম করতে পারবেন ইনশাল্লাহ।
তো এটাই হলো সেই ছবিটা, সিম্পলিফাইড ভার্সনটা। ওকে, সো আমরা ইন্টারনাল ক্যাপসুল সম্পর্কে আগেই বলে ভাই হাতে আঁকা ছবিটা আর এক সেকেন্ড একটু দেখ। হ্যাঁ হ্যাঁ, রাইট, প্লিজ। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা, এইটা আমি ইয়াটা নোটটা দিয়ে দেবো। এটা চিন্তার কিছু না, আপনাদের স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো আসেন আমরা এরপরে যাই, আর্টারিয়াল সাপ্লাই অফ ইন্টারনাল ক্যাপসুল। দেখেন, আমরা এটার খুব বেশি অংশ পড়বো না, আমরা রেট্রোলেন্টিফর্ম পার্ট আর সাবলেন্টিফর্ম পার্ট, এই পিছনের দিকে যে লেজের মতো জিনিস, লেজের অংশ সম্পর্কে আমরা এখন ডোন্ট কেয়ার, আমরা কিছু পড়বো না সম্পর্কে। আমরা জাস্ট এর প্রথম তিনটা অংশ সম্পর্কে জানবো, দ্যাট ইজ অ্যান্টেরিয়র লিম্ব, জেনু এবং পোস্টেরিয়র লিম্ব। অ্যান্টেরিয়র লিম্ব সাপ্লাই হয় কি দ্বারা? দেখেন, ছবিতেও আপনারা দেখতে পারবেন, এবং আমি এখানে যে লিখছি লেখাটা মূলত ছবিটারই একটা সিম্পলিফাইড ভার্সন। লেখাটা পড়েন, দেন ছবিটা মিলান। দেখেন, অ্যান্টেরিয়র লিম্ব কই থেকে আসে? সাপ্লাই আসে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এন্ড ব্রাঞ্চ। তার মানে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির যতগুলো ব্রাঞ্চ, তারা প্রত্যেকেই অ্যান্টেরিয়র লিম্বে সাপ্লাই দিবে। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চ আপনি যাই পাবেন পরীক্ষার প্রশ্নের নামে সবই ট্রু। জেনুর সাপ্লাই আসে হচ্ছিল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে, এবং পোস্টেরিয়র লিম্ব এটা একটু জটিল, এটা তিনটা অংশ থেকে আসে। এই তিনটা অংশ কি কি? তিনটা অংশ হচ্ছিল মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এন্ড অ্যান্টেরিয়র পরয়েডাল আর্টারি। ওকে, ছবির সাথে যদি আপনি মিলান একদম সহজেই এটা পেয়ে যাবেন। তবে আমার সাজেশন ছিল জাস্ট এই যে অংশটা, এই নামগুলো জাস্ট পড়ে ফেলেন, হ্যাঁ, নেমস অনলি, কারণ আমাদের ইন্টারনাল ক্যাপসুল আসলে পুরোটাই পড়তে হবে। তাহলে আমরা যদি একটু ইন্টারনাল ক্যাপসুল সম্পর্কে সহজ একটা সামেশন করি, তাহলে আমরা কি কি বুঝতে পারলাম, আমরা এটার সম্পর্কে জানতে পারবো কি? আমরা একটা লোকেশন করব, বাউন্ডারি করব, সামনে পিছনে কে আছে, হ্যাঁ, সেটা আমরা জানবো। দেন আমরা এইটার পার্টস গুলা জানবো, মানে এটা কি কি পার্টস দিয়ে তৈরি, বাউন্ডারি অর রিলেশন আর কি। আমরা এটার স্ট্রাকচারস, পাসিং থ্রু, এটাও আমরা জানবো, এবং সর্বশেষ আমরা এটা সম্পর্কে জানবো এটার ব্লাড সাপ্লাই। ওকে, তো আসলে বলতে গেলে এটার আসলে সবই জানতে হবে, তবে এই পাঁচটা জিনিস না জেনে কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না। ইন্টারনাল ক্যাপসুল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরো টপিকটাই একটা 5 স্টার টপিক। ওকে, দেন আমরা দেখেন সাদা অংশ আমাদের পড়া শেষ, ঠিক আছে। আমরা সাদা অংশ বা হোয়াইট ম্যাটারের অংশ যা যা নামগুলো ছিল, এপিসি, অ্যাসোসিয়েশন ফাইবার, প্রজেকশন ফাইবার এন্ড কমিউনিকেশন ফাইবার, আমরা 3 রকম ফাইবার সম্পর্কে খুব ভালো আইডিয়া পেয়ে গেছি। কমিউনিকেশন ফাইবারের নামগুলো কি কি আপনারা আশা করি এখন চাইলে বলতে পারবেন। কর্পাস ক্যালোসাম, একটা সামারি করতেছি, কর্পাস ক্যালোসাম এন্ড আদারের মধ্যে মানে হলো এন্টেরো কমিশন, পোস্টেরিয়র কমিশন, হেপানোরাল কমিশন, হ্যাঁ, এরা আর কি। দেন হচ্ছে হলো অ্যাসোসিয়েশন ফাইবার, এটা হচ্ছে হলো যে ছোটটা, যেটা আমরা লেস ইম্পর্টেন্ট করলাম, এবং প্রজেকশন ফাইবার, যেটা আমরা লাস্টে করলাম, প্রজেক্ট করে আমাদেরকে আইসিইউ পরীক্ষার মাধ্যমে, যেটা হলো ইন্টারনাল ক্যাপসুল করোনা রেডিয়াটা এন্ড অপটিক রেডিয়েশন। সো এরই মাধ্যমে আমাদের হোয়াইট ম্যাটার গুলা পড়া ডান, হোয়াইট ম্যাটার কমপ্লিট। ওকে, তো আমরা আসেন এখন করি আবার ভিতরের গ্রে ম্যাটার সম্পর্কে। সাবকর্টিক্যাল যে অংশগুলো আছে সেটা। সো এই যে বেসাল গ্যাংলিয়া, এটা কিন্তু লার্জ মাস অফ থিং, এটা গ্রে ম্যাটার সিচুয়েটেড উইদিন দ্য হোয়াইট কোর অফ ইচ সেরেব্রাল হেমিস্ফিয়ার। আমি আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাইতে পারছি জিনিসটা, যে হোয়াইট ম্যাটারের ভিতরেই আবার কিভাবে এই গ্রে ম্যাটার গুলো থাকে। আচ্ছা, তাহলে এই যে গ্রে ম্যাটার যেটা আমরা এখন পড়তেছি, বেসাল গ্যাংলিয়া, এইটা অ্যানাটমিক্যালি
তিনটা ভাগে ভাগ করা যায়। অ্যানাটমিক্যালি ভাগ হচ্ছে হলো কর্পাস স্ট্রাটাম, ক্লোস্ট্রাম এবং অ্যামাল্টিলয়েড বডি, বা এ সি সি। ঠিক আছে, নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারেন, মনে নাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখুন, যেটা যাই করেন, ক্লোস্ট্রাম আবার হচ্ছে যে দুই ভাগে ভাগ করা যায়। ক্লোস্ট্রামকে ভাগ করা যায় কডেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস। আপনাদের হয়তোবা অলরেডি মনে পড়ে গেছে কডেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস। আপনারা এই দুটো জিনিসের নাম শুনছেন, বলেন তো কোথায় শুনছেন? একটু আগেই আমরা পড়লাম, একটু আগে আমরা ইন্টারনাল ক্যাপসুলের রিলেশন পড়লাম, তখন দেখলাম যে কডেড নিউক্লিয়াস এটা থাকে মিডিয়ালি এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস এটা থাকে ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারালি। তার মানে এই যে কডেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস দুইটাই কিসের অংশ? দুইটাই হচ্ছে হলো বেসাল গ্যাংলিয়া এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ক্লোস্ট্রামের অংশ। ওকে, সো কর্পাস স্ট্রাটাম, ক্লোস্ট্রাম এবং অ্যামাল্টিলয়েড বডি। এবং এই যে দেখেন, এই কডেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস এইখান থেকে আবার ভাগ করা যায়। লেন্টিফর্ম নিউক্লিয়াসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে হলো গ্লোবাস প্যালিডাস এবং দুই নাম্বার হলো পুটামেন। সো আমি তখন আপনাদেরকে এটার কথাই বলেছিলাম যে লেন্টিফর্ম নিউক্লিয়াসের জিনিসটা দেখতে এরকম। এই ভিতরের সাইডে থাকবে হচ্ছে হলো গ্লোবাস প্যালিডাস, গ্লোবাস প্যালিডাস, এবং বাইরের সাইডে থাকবে হলো পুটামেন। ওকে, এখন এই যে বেজাল গ্যাংলিয়া তাদেরকে আবার ফাংশনালি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফাংশনালি তাকে তিনটা ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ হলো সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নিগ্রা এবং রেড নিউক্লিয়াস। তো কোশ্চেনে যদি আসে যে অ্যানাটমিক্যাল ভাগ কি, তাহলে একরকম অ্যান্সার, এবং যদি আসে ফাংশনাল পার্ট তাহলে হবে আরেক রকম অ্যান্সার। অ্যানাটমিক্যাল ভাগ হলো এসিসি বা হলো অ্যামাল্টিলয়েড বডি, কর্পাস স্ট্রাটাম এবং ক্লোস্ট্রাম। আর ফাংশনাল পার্ট হচ্ছিল তিনটা, যেটা হলো সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নিগ্রা এবং রেড নিউক্লিয়াস। এখন এই যে বেজাল গ্যাংলিয়া এটার কি কাজ করে? এটার কাজ একমাত্র আপনি মনে রাখবেন, সে কোনো ডিরেক্ট কোনো কাজ সে করতে পারে না, সে শুধুমাত্র কন্ট্রোল করে কিংবা ইনফ্লুয়েন্স করে। কাকে? আপনার ব্রেনের সেরেব্রাল হেমিস্ফিয়ারকে। তার মানে সে এর মাধ্যমে কি করে দেখেন, কন্ট্রোল গ্রস মাসকুলার মুভমেন্ট, ওকে, আর হলো স্কিল কর্টিক্যাল মোটর অ্যাক্টিভিটি এবং এক্সিকিউশন অফ পার্টিকুলার মুভমেন্ট। তার মানে সেই অ্যাক্টিভিটিটাকে ইনফ্লুয়েন্স করবে এবং সেটাকে ইনফ্লুয়েন্স করবে এক্সিকিউশন করার জন্য। সোজা কথা, সে ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল বাদে সে আর কোনো কাজ করতে পারে না। এখন এই যে বেজাল গ্যাংলিয়া তার যদি লেশন হয় তাহলে কি হবে? এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাও একটা 5 স্টার টপিক। দেখেন, পার্কিনসন ডিজিজ এটা বেজাল গ্যাংলিয়াতে ডিজেনারেটিভ চেঞ্জ হওয়ার জন্য হয়, মূলত বলা হয় গ্লোবাস প্যালিডাস। তাছাড়াও এটা কডেড নিউক্লিয়াস এবং পুটামেন এবং সাবস্টেন্সিয়া নিগ্রা, হ্যাঁ, এখানেও যদি হয় তাহলেও হয়। আচ্ছা, কি হয়? এটাতে হয় হলো ট্রেমর, এটাতে হয় রিজিডিটি, এটাতে হয় ব্র্যাডিকাইনেশিয়া এবং একাইনেশিয়া। ব্র্যাডিকাইনেশিয়া মানে হলো কম মুভমেন্ট, একাইনেশিয়া মানে লস অফ মুভমেন্ট। এই দুইটা এগুলাকে বলা হয় হাইপোকাইনেটিক ডিসঅর্ডার, বা হলো কাইনেসিস মানে হচ্ছে হলো যে নড়াচড়া করা, তার মানে নড়াচড়া করা যেটাতে কমে যায় বা নড়াচড়া করতে কষ্ট হয়, সেগুলাই হচ্ছে হলো হাইপোকাইনেটিক ডিসঅর্ডার। পরীক্ষায় আসতে পারে যে কি টাইপের রিজিডিটি হয়, আপনারা জানেন এটাকে বলা হয় কগ উইথ রিজিডিটি। এখন এই যে বেজাল গ্যাংলিয়ার লেশন হলে তোমার কিছু হাইপার কাইনেটিক ডিসঅর্ডারও হইতে পারে। হাইপার কাইনেটিক ডিসঅর্ডার গুলো কি কি হইতে পারে? এ বি সি ডি, ঠিক আছে? অ্যাথলেটোসিস, ব্যালিসমাস, কোরিয়া এবং ডিস্টোনিয়া। নামগুলো যতটা কঠিন, যদি একবার জিনিসটা দেখেন খুব সহজ হয়ে যাবে। নিচে আমি এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। দেখেন, অ্যাথলেটোসিস প্রথমটা কি? এটা হলো স্লো একটা মুভমেন্ট, ঠিক আছে? ব্যালিসমাস মানে হলো ভায়োলেন্ট মুভমেন্ট, বা হঠাৎ করে সে একটা মুভমেন্ট করে বসবে। কোরিয়া মানে হচ্ছে হলো ড্যান্স লাইক মুভমেন্ট, হ্যাঁ, বা জার্কিং মুভমেন্ট। এবং ডিস্টোনিয়া মানে হলো টুইস্টিং করবে, এবং এটা সাস্টেইনড লং টাইম ধরে। ডিস্টোনিয়া মানে হলো টুইস্টিং, তার হলো মুভমেন্ট বা পোস্টার হবে। এখন এই যে চারটা ফিচার হলো 4 জায়গায় ডিসঅর্ডার হলে হয়। কিভাবে করে মনে রাখবো? আমরা পরীক্ষার হলে এরকম এ বি সি ডি, আমি নিচে লিখি তাহলে সুবিধা হবে। সাদা জায়গাটাতে আমরা লিখে ফেলবো এ বি সি ডি। আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এ দিয়ে কি হয়, বি দিয়ে কি হয়, সি দিয়ে কি হয়, ডি দিয়ে কি হয়।
athetosis, B is for Balismus, C is for Korea and D is for dystonia. এর পাশে সুন্দর মতো লিখে ফেলবো P S C P। ঠিক আছে, দেখেন P দিয়ে কি হয় পুটামেন, S দিয়ে হয় সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবথ্যালামিক নিউক্লিয়াই, C দিয়ে হয় কডেট নিউক্লিয়াই এবং এই লাস্টের P দিয়ে হয় গ্লোবাস প্যালিডাস। তার মানে হলো আমার অ্যাথেটোসিস হবে যদি হয় আমার পুটামেনে কোনো গন্ডগোল, ব্যালিসমাস হবে যদি সাবথ্যালামিক নিউক্লিয়াসে কোনো গন্ডগোল হয়, কোরিয়া হবে যদি পেশেন্টের কডেট নিউক্লিয়াসে কোনো ঝামেলা হয় এবং ডিস্টোনিয়া হবে যদি গ্লোবাস প্যালিডাসে ঝামেলা হয়। এটা খুবই কঠিন প্রশ্ন, যদি পরীক্ষায় মানে আসলে কি বলবো, ধরেন 60% কোশ্চেন আপনার পারার মতোই থাকবে, 60% আপনি এমনিতেই পারবেন, আপনার যে প্রিপারেশন থাকবে ইনশাল্লাহ সেটা থেকে কভার আপ হয়ে যাবে 50 to 60%। এই যে নেক্সট যে 10 to 20% পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, হ্যাঁ, হোয়াট এভার ইট টেক্স টু গেট ইউরসেলফ টু 70%, এই 70% এর আসতে হলে যে স্পেশাল কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে সেটাই হলো এই টাইপের কোশ্চেনগুলো। তো আমি আপনাদেরকে বলবো যারা এই লাস্টের অংশটুকু ডাইভ দিতে চাচ্ছেন, যাদের অল্প কিছু নাম্বারের জন্য পরীক্ষায় হচ্ছে না, তারা এই টাইপের কোশ্চেন গুলোকে কখনোই মিস করবেন না। তাহলে কঠিন কোশ্চেন হলে এরকম হবে। যদি স্যাম্পল আপনাকে বলি, ধরেন পরীক্ষা আসবে যে ব্যালিসমাস, এটা ইট ইজ এ টাইপ অফ হাইপারকাইনেটিক ডিসঅর্ডার caused by lesion in which part of basal ganglia, তার মানে সোজা উত্তর সাবথ্যালামিক নিউক্লিয়াই। কিভাবে করে এই জিনিসটা মনে রাখবেন, মনে রাখা অনেক কষ্ট, সুন্দর মতো খাতায় লিখে ফেলবেন A B C D P S C P, তাহলে এরই মাধ্যমে আমরা বুঝে ফেলব। এবং আরেক টাইপের ডিসঅর্ডার হয় যেটা হলো উইলসন ডিজিজ, এটা আমাদের চোখের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কেএফ রিং হয়, তাহলে জানেন এটা কিসের জন্য হয়, এটা হলো কপার মেটাবলিজমের ঘাপলা এবং হলো এনজাইমটার নাম কি সেরুলোপ্লাজম। ওকে, আর আরেকটা হলো কার্নিকটেরিস। ওকে, সো এরই মাধ্যমে বেজাল গ্যাংলিয়া আমাদের বিস্তারিত পড়া হয়ে গেল। তো আমরা আসেন এখন যাই লিম্বিক সিস্টেম। দেখেন অ্যানাটমিক্যালি এই লিম্বিক সিস্টেমের আবার বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো থেকে কি জানতে হবে আমাদের, নাম জানতে হবে। আমি বলবো না এটা 5 স্টার, এটা 4 স্টারও না, এটা বেসিক্যালি একটা 2 স্টার টপিক। যদি আপনার সবকিছু পড়া হয়ে যায়, আপনার হাতে সময় থাকে, আপনার ব্রেনে যথেষ্ট স্পেস থাকে, আপনি এই নামগুলো পড়ে ফেলুন। কি আমাদের পড়তেই হবে, এইটা আমাদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এইটা হলো 5 স্টার টপিক। লিম্বিক সিস্টেমের আপনি অংশ নাম জানেন আর না জানেন, আপনাকে ফাংশন কিন্তু অবশ্যই জানতে হবে। এই ফাংশন, এটা জানাটা আমার একটা বেসিক জিনিস, হ্যাঁ, এটা একটা ফান্ডামেন্টাল অংশ, এটা তার মানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ফাংশন কি, এটা কন্ট্রোল করে কি, কন্ট্রোল ফুড হ্যাবিট, এটা হলো এন্ডোক্রাইন ফাংশনকে কন্ট্রোল করে, সেক্সুয়াল বিহেভিয়ারকে কন্ট্রোল করে, ইমোশনাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে, এন্ড কনভার্টস রিসেন্ট মেমোরি টু লং টার্ম মেমোরি। এখন এই যে লিম্বিক সিস্টেমের ফাংশন বললাম 5 স্টার, এই নামগুলা পরীক্ষা হলে মনে থাকতে পারে, নাও থাকতে পারে। যাদের মনে থাকবে না তাদের জন্য নেমোনিক্স হলো FEARS, ফিয়ার্স বা ভয়। তার মানে এই যে এফ দিয়ে কি হয় দেখেন, আমি লিখে দিচ্ছি, F is for fear, মানে একটা ইমোশন, তাই না, ফুড হ্যাবিট, E is for endocrine and also emotion, A is for anger, R is for recent memory to long term memory by forming hippocampus and parahippocampus, and AS is for sexual behavior. So এই যে এই নেমোনিক্স FEARS এর মাধ্যমেই আপনি পুরা লিম্বিক সিস্টেমের ফাংশনটা কিন্তু মনে রাখতে পারেন। তো লিম্বিক সিস্টেমেরই যে নেমোনিক্স হলো ফিয়ার। এখন আসলে এইটা কিভাবে করে মনে রাখবো, এইটা মনে রাখার বুদ্ধি শিখাই দেই। আমরা জাস্ট একটু জেনে রাখি যে লিম্বিক সিস্টেম আমাদের ভয়কে কন্ট্রোল করে, লিম্বিক সিস্টেম আমাদের ভয়কে কন্ট্রোল করে, ভয়ের ইংলিশ হলো ফিয়ার্স, তার মানে সেই ফিয়ারকে কন্ট্রোল করবে কি লিম্বিক সিস্টেম। একবার যদি আপনি জাস্ট ব্রেনে এইটা কানেক্ট করতে পারেন যে লিম্বিক সিস্টেমের জন্যই ফিয়ার কোনোভাবে জড়িত বা ভয় কোনোভাবে জড়িত, ফিয়ারের নাম মনে আসলেই আপনার ফিয়ার্স থেকে পুরো নেমোনিক্সটাই মনে চলে আসবে। এফ দিয়ে আমি আবারও বলতেছি, এফ দিয়ে কি ডিপেন্ড করে, এফ হলো ফিয়ার অ্যান্ড ফুড কন্ট্রোল বা ফুড হ্যাবিট, ই দিয়ে হলো এন্ডোক্রাইন,
and emotion. A হলো anger, R is for recent memory to long term memory, and S is for sexual behaviors. ওকে, সো আশা করি এই নেমোনিক্সটাও আপনারা ধরতে পারছেন। তাহলে আমরা আসেন করি থ্যালামাস। আমরা আরো কিছু গ্রে ম্যাটার সম্পর্কে জানবো। এই প্রথমে গ্রে ম্যাটার জানলাম, কর্পাস ক্যালোসামের নিচেই একটা গ্রে ম্যাটার করলাম, বেসাল গ্যাংলিয়া। এখন আসেন করবো আমরা থ্যালামাস সম্পর্কে। থ্যালামাস জিনিসটা কি? এটা একটা লার্জ এগ শেপ মাস। সো শেপটা এখানে মনে রাখাটা পিকুলিয়ার, এবং এটা মনে রাখাটা এখানে ইম্পর্টেন্ট যেহেতু তার শেপটা পিকুলিয়ার। এটা কিসের অংশ? এটা গ্রে ম্যাটারের অংশ। এটা থাকে হলো ইদার সাইড অফ থার্ড ভেন্ট্রিকল, তার মানে এর মাঝখানে অবস্থান করতেছে কিন্তু থার্ড ভেন্ট্রিকল। এখন এই যে থ্যালামাস, এর একটা জিনিসই আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো এ থার্ড অর্ডার নিউরন। থার্ড অর্ডার নিউরন ফর অল সেন্সেশন। যত রকমের সেন্সেশন আছে সবকিছুর জন্যই সে হলো থার্ড অর্ডার নিউরন, এক্সেপ্ট ফর স্মেল। স্মেল কি করে? স্মেল হলো বাইপাস করে চলে যায়, ঠিক আছে, যার কারণে সে হচ্ছে হলো আপনার ইয়াতে আসে না, ঠিক আছে, এটা পার হয়ে আসে। ওকে, তাহলে আসেন আমরা কি করবো এটা থেকে? এটা থেকে আমরা পড়বো হচ্ছে হলো এইটার নিউক্লিয়াস গুলা, ঠিক আছে। নিউক্লিয়াস গুলার ভিতরে দেখেন আমরা শুধুমাত্র দুইটার ক্ষেত্রে দেখেন পাশে লেখা দেখতে পাচ্ছি মোটর। তার মানে এই দুইটা আমাকে জানতে হবে মোটর হিসাবে। এর বাহিরে যা দেখতে পাচ্ছেন তারা সবাই কি? তারা সবাই হলো সেন্সরি। বড় করে লিখে রাখছি সেন্সরি। সো যাতে কোনোভাবেই ভুল না হয়, এমসিকিউতে কিন্তু আপনাকে কনফিউজ করার ট্রাই করবে যে ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, এটা পরীক্ষা দিবে যে হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়াস আর সেন্সরি নিউক্লিয়াস অফ থ্যালামিক নিউক্লিয়াই, ঠিক আছে। প্রশ্নে থাকবে ভেন্ট্রাল পোস্টেরিয়র, ভেন্ট্রাল পোস্টেরিয়র-ল্যাটারাল, ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল, যেটা যেভাবেই থাকুক, জাস্ট এই দুইটা ভেন্ট্রাল অ্যান্টেরিয়র এবং ভেন্ট্রাল ল্যাটারাল, এর বাদে আর কোনো মোটর নিউক্লিয়াস নাই, বাকি সবাই হলো সেন্সরি। তো এখান থেকে স্পেশাল আমাদের দুইটা জিনিস জানতে হবে, সেটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি এবং ল্যাটারাল জেনিকুলেট বডি। প্রথম আমরা যেটা পড়বো, চোখের ডাক্তার হিসেবে আমাদের জন্য এটা পড়াটা ফরজ, সেটা হলো এলজিবি বা ল্যাটারাল জেনিকুলেট বডি। আমরা অলরেডি জানি যে ল্যাটারাল জেনিকুলেট বডি ইজ এ থার্ড অর্ডার নিউরন। ওকে, সো আমি আপনাদের যে কোনো একজন কি ক্লাস করি বলেন তো, তাহলে চোখের ভিজুয়াল পাথওয়ের ফার্স্ট আর সেকেন্ড অর্ডার নিউরনটা কি? ফার্স্ট বাইপোলার সেল, ফার্স্ট অর্ডার হলো বাইপোলার সেল, সেকেন্ড অর্ডার গ্যাংলিয়ন সেল। গ্যাংলিয়ন সেল। গ্যাংলিয়ন সেল, ওকে। এবং এই লাস্টের এল দিয়ে হচ্ছে এলজিবি। আমি বারে বারে আপনাদেরকে এই একই কথাটাই, এই নেমোনিক্সটাই আমি আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের মাথায় খুব ভালো মতো করে কথাগুলো ঢুকে যায়। তো আশা করি এই জিনিসটা আপনারা এই ব্যাচ থেকে ইনশাল্লাহ কারণ ভুল হবে না যে কোনটা কোন অর্ডারের নিউরন, ইনশাল্লাহ। সো দেখেন, ল্যাটারাল জেনিকুলেট বডি সে অ্যাপারেন্ট আনে কই থেকে? অপটিক ট্র্যাক্ট থেকে অবশ্যই, এবং নিয়ে যায় কোথায়? টু প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স বা এরিয়া 17। এখন আপনি চোখের ডাক্তার হিসেবে আপনি পড়লেন যে এ ভিজুয়াল ইম্পাস নিয়ে যায়, শুধু চোখের কাজ করলেই হবে না, আপনার বন্ধু হলো কানের ডাক্তার, সো আপনাকে আপনার বন্ধুরটাও একটু পড়তে হবে। আপনার বন্ধুরটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি, তার কি নিয়ে আসে? সে অডিটরি ফাইবার গুলা নিয়ে আসে, এবং কোথায় নিয়ে যায়? সেটা নিয়ে যায় প্রাইমারি অডিটরি এরিয়া। প্রাইমারি অডিটরি এরিয়ার নাম হলো 41 এবং 42, এবং সে কি করে? অডিটরি ইম্পালস ফর্মেশন নিয়ে যায়। সো আপনি চোখের ডাক্তার হিসাবে আপনার জন্য যেটা ফরজ সেটা আপনি বললেন, যেটা হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, এবং আপনার বন্ধু কানের ডাক্তারের জন্য যেটা ফরজ সেটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি, সেটা আপনি এখান থেকে পড়ে ফেললেন। ওকে, তো এবং আরো আমরা জানতে পারলাম এখানে যা আছে যে কোনো টাইপের নিউক্লিয়াস তারা প্রত্যেকে সেন্সরি, এক্সেপ্ট ফর হোয়াট বলেন তো? এক্সেপ্ট ফর হোয়াট? দুইটা নিউক্লিয়াস বাদে তারা সবাই সেন্সরি। কারা সেই দুইটা? ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল। ইয়েস, ভেরি গুড। ওকে, সো আমরা কিন্তু দেখেন সহজ করে ফেলতেছি পড়া। আমরা পড়া সহজ করে ফেলতেছি, জাস্ট কিছু জিস্ট অংশ আমরা জানবো, দেখবো ইনশাআল্লাহ আমাদের টোটাল নিউরো অ্যানাটমি আমাদের হাতের মুঠোয় চলে আসছে। ওকে, সো এরপরে আমরা দেখেন করি আমরা হাইপোথ্যালামাস, আমাদের নামই বোঝাচ্ছে এটা এর নিচে থাকতেছে। এটা কিসের পার্ট? এটা একটা ডায়ানসেফালনের পার্ট। আচ্ছা, এখন এই হাইপোথ্যালামাস আবার তিনটা সিস্টেমকে না কন্ট্রোল করে। কি সেই তিনটা সিস্টেম? অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস, এন্ডোক্রাইন সিস্টেম এবং লিম্বিক সিস্টেম। একটু আগে আমরা পড়লাম লিম্বিক সিস্টেম। ওকে, তাহলে এই হাইপোথ্যালামিক যে নিউক্লিয়াই, এই নিউক্লিয়াই গুলা আবার ইম্পর্টেন্ট। এটা কতটুকু ইম্পর্টেন্ট? দিস ইজ 5 স্টার টপিক।
লিখে রাখেন 5টা টপিক এবং আমাদেরকে এই নিউক্লিয়াস গুলো খুব ভালো মতো করে জানতে হবে। আসেন শুরু করি। সুপ্রা অপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস নামগুলা খুব পরিচিত। কেন পরিচিত? কারণ আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়ার সময় এই দুটা নিউক্লিয়াস পড়ি। এই দুটো নিউক্লিয়াস থেকে কি আসে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিন। ওকে, আপনারা অলরেডি হয়তো বা জানেনও যে হাইপোথ্যালামিক নিউক্লিয়াসে এই দুটো হরমোন তৈরি হলেও তারা সিক্রেশন হয় বা স্টোর থাকে কোন জায়গায়? যে বলেন তো? পোস্টেরিয়র পিটুইটারি। ইয়েস, ভেরি গুড। কে বললেন এই অ্যান্সারটা? আমি। নাম প্লিজ? নাবিলা। ওকে, রাইট। তো অ্যান্টেরিয়র যে নিউক্লিয়াস, অ্যান্টেরিয়র নিউক্লিয়াস দেখেন কি করে? অ্যান্টেরিয়র নিউক্লিয়াস করে হচ্ছিল ইট রেগুলেটস বডি টেম্পারেচার এবং পোস্টেরিয়র যে নিউক্লিয়াস এটাও হলো রেগুলেটস বডি টেম্পারেচার। সো অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, পোস্টেরিয়র নিউক্লিয়াস দুইটাই বডি টেম্পারেচারকে রেগুলেট করে। তাহলে কোনটা টেম্পারেচার বাড়ায় আর কোনটা টেম্পারেচার কমায় আমাদেরকে জানতে হবে। এই দেখেন অ্যান্টেরিয়র নিউক্লিয়াস ওর কি কাজ? ওর কাজ হচ্ছিল টেম্পারেচারটাকে কমানো এবং পোস্টেরিয়র যে নিউক্লিয়াস তার কাজ হলো টেম্পারেচারটাকে বাড়ানো। ঠিক আছে, আপনি মনে রাখবেন যে পোস্টেরিয়র বা পিছনে যে থাকে তার কাজই হচ্ছে হলো যে তাপমাত্রাটাকে বাড়ায় দেওয়া, টেম্পারেচারটাকে বাড়ায় দেওয়া। এখন এনি হাও যদি এই সিস্টেমটার মধ্যে কোনো একটা এরর হয়ে যায়, আচ্ছা এরর হওয়ার আগে আমরা আসেন জাস্ট হলো শিখে রাখি যে কোনটা সিম্প্যাথেটিক আর কোনটা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করবে। দেখেন যেটা টেম্পারেচার বাড়াইতে হবে সেটা আপনাকে গরম লাগাইতে হবে, মানে আপনাকে ফাইট অর ফ্লাইট একটা কন্ডিশনে নিয়ে যেতে হবে। ফাইট অর ফ্লাইট কন্ডিশনে আপনি কখন যান? যখন আপনি বাঘ দেখেন, যখন আপনাকে পিছন থেকে বাঘ ধাওয়া করে, বা সোজা কথা সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। এবং অ্যান্টেরিয়র নিউক্লিয়াস তার মেইন কাজ হলো টেম্পারেচার কমানো। টেম্পারেচার কমানো মানে আপনাকে আরাম এনে দিবে, আপনাকে ঘুম এনে দিবে, আপনাকে আরাম এনে দিবে, মানে সেটা হলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করবে। এখন আমি চিন্তা করি এই যে অ্যান্টেরিয়র নিউক্লিয়াস এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? পোস্টেরিয়র নিউক্লিয়াস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? অ্যান্টেরিয়র নিউক্লিয়াসের কাজ হলো টেম্পারেচারকে কমানো। তার মানে এটাতে যদি লেশন হয় আমার টেম্পারেচার কি হবে? টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে। টেম্পারেচার কমানোর মতো আর কোনো ব্যবস্থা তখন শরীরে থাকবে না। সো টেম্পারেচার বাড়বে, তার মানে অ্যান্টেরিয়র নিউক্লিয়াসে লেশন হলে কি হবে? হাইপারথার্মিয়া হবে। এবং পোস্টেরিয়র যে নিউক্লিয়াস এইটাতে যদি লেশন হয় তাহলে কি হবে? এর কাজটা হচ্ছে হলো টেম্পারেচারকে বাড়ানো। তাহলে এ আর হিট জেনারেট করতে পারবে না, আপনার শরীর ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হতে থাকবে মানে তার নাম হলো পৈকিলোথার্মিয়া। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টেরিয়র নিউক্লিয়াসে যদি লেশন হয় সেটা করবে হাইপারথার্মিয়া এবং পোস্টেরিয়র নিউক্লিয়াসে যদি লেশন হয় সেটা করবে পৈকিলোথার্মিয়া। এর বাদে আমাদেরকে আসলে হচ্ছে হলো আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো ল্যাটারাল নিউক্লিয়াস এবং মিডিয়াল নিউক্লিয়াস। ঠিক আছে, দেখেন এই যে মিডিয়াল নিউক্লিয়াস সে হলো তাকে বলা হয় স্যাটাইটি সেন্টার, আর ল্যাটারাল নিউক্লিয়াস সেটা কি করে? সেটা হলো স্টিমুলেশন করে ইনডিউস ইটিং। ঠিক আছে, এটাকে বলা হয় হাঙ্গার সেন্টার। দেখেন স্যাটাইটি কথাটার অর্থই হলো তৃপ্তি, মানে আপনি খাওয়া দাওয়া করলেন, আপনি যতটুকু খাইলেন, আপনার পেট ভরে গেল, আপনার সন্তুষ্টি আসলো, আপনি আর খাইলেন। এখন মনে করেন যে এনি হাও একটা মানুষ তার যদি এই স্যাটাইটি সেন্টারে ঝামেলা থাকে, হ্যাঁ, তার তৃপ্তি হচ্ছে না, তার মানে সে কিন্তু প্লেটের পরে প্লেট ভাত খেতেই থাকবে, 3 প্লেট 4 প্লেট 5 প্লেট করে ভাত খেতে থাকবে। ফলাফল কি? ফলাফল হলো ওবেসিটি। সো স্যাটাইটি সেন্টারে যদি ঘাপলা হয় বা লেশন হয় এর ফলাফল হচ্ছে হলো ওবেসিটি। স্যাটাইটি সেন্টার মানে হলো মিডিয়াল নিউক্লিয়াস। এর ঠিক উল্টাটাই হচ্ছে হলো ল্যাটারাল নিউক্লিয়াস, যেটা হলো হাঙ্গার সেন্টার। এবং এই হাঙ্গার সেন্টার হলো আপনার ক্ষুধা লাগায়। ক্ষুধা লাগানোর জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর মানুষের ক্ষুধা লাগে না। ক্ষুধা লাগে না মানে সে আর খায় না, না তার মানে হচ্ছে তো কি হয়? সে ওবেসিটির উল্টাটা হবে, তার মানে সে স্কিনি হয়ে যাবে। আমাদের দেখেন আমরা কতগুলো জিনিস শিখলাম। আমরা শিখলাম সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, যেখান থেকে আসে এডিএইচ এন্ড অক্সিটোসিন, রেগুলেট করে তারা ওয়াটার ব্যালেন্সকে। অ্যান্টেরিয়র নিউক্লিয়াস যেটাতে হলো টেম্পারেচার সে কমায় এবং এনিহাও যদি এটা ঝামেলা হয় হয়ে যাবে হাইপারথার্মিয়া। পোস্টেরিয়র নিউক্লিয়াস যেটা হলো টেম্পারেচার বাড়ায়, বাড়ানোতে ঝামেলা যদি হয়ে যায় টেম্পারেচার কমতে থাকবে মানে হয়ে যাবে পৈকিলোথার্মিয়া। এবং আমরা পড়লাম আরো দুইটা নিউক্লিয়াস, যেটা হলো মিডিয়াল এবং ল্যাটারাল নিউক্লিয়াস। মিডিয়াল নিউক্লিয়াস
এইটা কি, এটা হলো স্যাটাইটি সেন্টার, আপনার তৃপ্তি সেন্টার, আপনার তৃপ্তি হবে না, খেতেই থাকবেন, ফলাফল হলো ওবেসিটি। এবং ল্যাটারাল নিউক্লিয়াস যেটা, সেটা হলো আপনার হাঙ্গার সেন্টার, আপনাকে ক্ষুধা লাগায়। এটাতে যদি কোনোভাবে ঝামেলা হয়ে যায়, ক্ষুধা আর লাগবে না, মানুষের খাইতে আর মন যাবে না, মানে মানুষ শুকায় যাবে, মানে সে স্কিন হয়ে যাবে। তো হাইপোথ্যালামিক নিউক্লিয়াস কোনটার কি ফাংশন পড়াই দিলাম, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আশা করি। ফিডব্যাক দিবেন জিনিসটা বুঝতে পারছেন কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এনিওয়ান প্লিজ আনমিউট হয়ে জানান যে বুঝতে পারছেন কিনা। ওকে, সো আপনারা কি একটা ব্রেক চান? আমি কি 5 মিনিটের ব্রেক দিব আর কন্টিনিউ করবো? আপনারা প্লিজ একজন একটু জানান। জি ভাইয়া, ওকে। যেটা কি ব্রেকের বিষয়ে ব্রেক দেব কি, একজন প্লিজ একটু জানাবেন। যদি চান আমি ব্রেক দিতে পারি কিংবা চালু রাখতে পারি, এনিথিং। কন্টিনিউ করি, ওকে ফাইন, তাহলে আমরা আসেন কন্টিনিউ করি। ভাইয়া কন্টিনিউ করতে পারেন যদি অন্যদের সমস্যা নেই। ওকে শিওর। তাহলে যেহেতু কারো দিক থেকে কোনো কমপ্লেন আসতেছে না, তো আমরা আসেন শুরু করি, কন্টিনিউ করি, আমরা আগায় যাই। ওকে, আমরা একটা ফ্লোতে আছি কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু বুঝতেছি। তো আসেন এই বুঝতেই আমরা জিনিসটা শেষ করি। সেরেবেলাম, দেখেন আমরা অলরেডি পিছনের দিকে চলে আসছি। দেখেন আমি বুঝতে পারতেছি আমরা আসল জিনিস পড়তে শেষ দিকে চলে আসছি। দেখেন এই অ্যানাটমিক্যালি সেরেবেলামকে ভাগ করা হয়েছে 3টা লোবে, যেটা হলো এন্টেরিয়র লোব, মিডল লোব এবং পোস্টেরিয়র লোব। পোস্টেরিয়র লোবের আরেকটা নাম হলো সুপ্রোনোডুলার লোব। এখন যদি প্রশ্নে অ্যানাটমিক্যাল না বলে ফাংশনাল লোব, তাহলে কিন্তু কথা আবার পাল্টাই যাবে। ফাংশনাল লোব তারা কি ফাংশনাল লোব হলো আর্কি সেরেবেলাম, প্যালেও সেরেবেলাম এবং নিও সেরেবেলাম। এখন এর মধ্যে নিও সেরেবেলাম নামেই বোঝা যাচ্ছে, নিও মানে নিউ, মানে হলো মোস্ট রিসেন্ট পার্ট, এবং আর্কি মানে হলো একদম পুরাতন, সেটা কি, সেটা হলো ওল্ডেস্ট পার্ট। এখন এই যে এই ফাংশনাল যে লোবগুলা, এই লোবের ক্ষেত্রে আমার কি পড়তে হবে? আমার পড়তে হবে হলো ফাংশন বাদে মাঝখানে যা আছে আপনারা কেটে দেন, কিছু আর এগুলো পড়তে হবে না। ফাংশন আমাকে পড়তেই হবে। ফাংশনটা কত স্টার? দিস ইজ এ 5 স্টার টপিক। 5 স্টার টপিকের ভিতরে তাহলে কি কি পড়তেছে? এটা অ্যানাটমিক্যাল ডিভিশন কি, ফাংশনাল ডিভিশন কি, এবং এই ফাংশনাল ডিভিশন গুলোর মধ্যে কোনটা ওল্ডেস্ট পার্ট, কোনটা রিসেন্ট পার্ট, এবং কোন পার্টের কি কাজ। দেখেন আর কি সেরেবেলাম নামেই তার বোঝা যাচ্ছে সে একজন আর্কিটেক্ট। সে কি করে? আর্কিটেক্ট হচ্ছে হলো বিল্ডিংটা এমন ভাবে বানায় যে বিল্ডিংটা সুন্দর মতো মানে দাঁড়ায় থাকে। সে ডান দিকেও কাত হয় না, সে বাম দিকেও কাত হয় না, সে কোনো দিকে কাত হয় না, সে সোজা হয়ে দাঁড়ায় থাকে। তো আর্কিটেক্টের কাজই হচ্ছিল ভারসাম্য রক্ষা বা ইকুইলিব্রিয়াম রক্ষা করা। তার মানে আর কি সেরেবেলামের কাজ হচ্ছে হলো ইকুইলিব্রিয়াম মেনটেন করা। দেখেন তাহলে আর বাকি থাকলো 2টা, প্যালেও সেরেবেলাম এবং নিও সেরেবেলাম। প্যালেও সেরেবেলামের কাজ হচ্ছিল মাসল টোন এবং পশ্চার মেনটেন করা, আর নিও সেরেবেলামের কাজ হচ্ছিল স্মুথ পারফরমেন্স, একটু স্মুথ যাতে হয় পারফরমেন্সটা, এবং কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, যে মুভমেন্ট গুলা করতেছেন সেই মুভমেন্ট গুলা যাতে একদম এলোমেলো না হয়, কোঅর্ডিনেটেড হয়, সেটা মেনটেন করা। সো 3টা অংশের 3টা কাজ। একটা হলো ইকুইলিব্রিয়াম মেনটেন করে, যেটা হলো আর্কি সেরেবেলাম। প্যালেও সেরেবেলাম করে মাসল টোন এন্ড পোস্টার, আর নিও সেরেবেলাম নিউয়েস্ট পার্ট, সে করে হলো কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট এন্ড স্মুথ পারফরমেন্স। ওকে, তো এই সেরেবেলার কর্টেক্সের ভিতরে কি কি সেল আছে? পার্কিনজি সেল, গ্র্যানুল সেল, স্টেলেট সেল, বাস্কেট সেল, গোলজি সেল। আপনারা এই নামগুলো অলরেডি পারেন। কি সেই নেমনি? জিবিএস পারসন। আমার ভালো হইতো যদি আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করতাম, তাহলে বুঝতে পারতাম জিনিসটা মনে রাখছেন কিনা। যাই হোক, এখন যেহেতু সময় স্বল্পতা আমি বলে দিচ্ছি। জিবিএস পারসনের জি ফর গ্র্যানুল সেল এন্ড গোলজি সেল, বি ফর বাস্কেট সেল, এস ফর স্টেলেট সেল এন্ড পারসন ফর পার্কিনজি সেল। তো এই 5টা সেল, 5 রকমের সেল, এটাও একটা 5 স্টার টপিক, এটাও পড়তে হবে আমাদের। হ্যাঁ, ওকে। এখন এই যে সেরেবেলাম, তার ভিতরে আবার কি আছে? তার ভিতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস গুলা হলো ডিইজিএফ, ডিইজিএফ, ডেন্টেড এম্বলিফর্ম গ্লোবোস ফেস্টিজিয়াল। এখন এই যে যতগুলো আছে তার মধ্যে ফেস্টিজিয়াল বা এইটা দেখেন বেগুনি রঙের, সে দেখেন মাঝখানে অবস্থান করতেছে, ঠিক আছে? এটা হলো সেন্ট্রাল নিউক্লিয়াস। ফেস্টিজিয়াল নিউক্লিয়াসটা হলো সেন্ট্রাল নিউক্লিয়াস। ওকে, তার মানে এ
ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসটা সেটা কি, সেটা মনে রাখেন এই নেতা নিউক্লিয়াস, ঠিক আছে, এই নেতা। আচ্ছা, কেন নেতা বললাম আমি একটু পরে বলবো। ও তো সেন্ট্রাল, জাস্ট এটা মনে রাখেন, ও সেন্টারে থাকে, ও হলো নেতা নিউক্লিয়াস। আর বাকিগুলা কারা, তারা হলো ওর কর্মচারী, ঠিক আছে, মানে ডেন্টেড, এম্বলিফর্ম এবং গ্লোবোস। যদিও এই ডেন্টেড হলো সবচেয়ে ল্যাটারাল মোস্ট এবং সবচেয়ে বড়। এর সবচেয়ে বড় হওয়ার পরও আসলে বড় সবচেয়ে সাইজে হইতে হয় না, বুদ্ধিতে বড় হইতে হয়। তো বুদ্ধিতে বড় হয়ে সে মাঝখানে জায়গা নিয়ে নিছে সেন্ট্রাল পোর্শনে, কে, ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস। সো এই ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসটা আমরা মনে রাখলাম, এটা হলো নেতা নিউক্লিয়াস। এখন আসেন কেন বললাম নেতা নিউক্লিয়াস, ফাংশন গুলো আমাদেরকে পড়তে হবে। এটা একটা 5 স্টার টপিক, এটা আমি বলে দিলাম আপনাদের পরীক্ষায় আসবেই আসবে। দেখেন সবগুলাই কি, প্রথম তিনটা পাওয়ার 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 ইনফ্লুয়েন্স করে, ইপসিলেটারাল 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 ইপসিলেটারাল, সবগুলা যে পাশেটা সেই পাশেই প্রথম তিনটা কি করে, পাওয়ার মেইনটেইন করে, এবং লাস্টেরটা দেখেন কি, টোন মেইনটেইন করে। আমি বলছিলাম কি ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, সে কি, সে হচ্ছিল নেতা নিউক্লিয়াস। এখন এই যে নেতা, নেতা কিন্তু সেন্ট্রাল কমিটিতে থাকে, সেটা হোক যেই পলিটিক্যাল পার্টি না কেন, সে থাকবে সেন্টারে, সে থাকবে রাজধানীতে, কিন্তু সারাটা দেশে সে পাওয়ার মেনটেন করবে, সে রাজধানী ঢাকায় বসে বসে বা সেন্টারে বসে বসে। তার মানে সে টোন মেনটেন করবে, সে কিন্তু সুতা নাড়বে, সে টোন মেনটেন করবে, এবং তার হয়ে পাওয়ার মেনটেন করবে বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন আনাচে কানাচে কোনাচিপায় সারা বাংলাদেশ ব্যাপী। কারা, তার কর্মচারীরা। সো নেতা নিউক্লিয়াসকে, নেতা হচ্ছে ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, এবং তার হয়ে পাওয়ার মেনটেন করবে কারা, পাওয়ার করবে হচ্ছে হলো বাকি যারা আছে তারা সবাই। দেখেন তো এই গল্পটা কি বুঝতে পারছেন কিনা, যদি গল্পটা মনে রাখতে পারেন ফাংশনটা পারবেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা আগাই। দেখেন আমরা চলে আসলাম কিসে, ব্রেন স্টেম। ব্রেন স্টেম এটার পার্ট কি, তিনটা পার্ট। এটা হলো মিড ব্রেন, বন্স এবং মেডুলা অবলঙ্গটা। এখন এই যে মিড ব্রেন, এই লেভেলে কি থাকে, এই লেভেলে এই সবগুলোতেই ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস অবস্থিত, ঠিক আছে। ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস মানে আপনি গ্রে ম্যাটার দেখতে পারবেন, ঠিক আছে, কালো কালো গ্রে ম্যাটার। এখন মিড ব্রেনকে সেকশন করলে দেখা যায় যে ক্রেনিয়াল নার্ভ 3-4 আছে, পন্সে আছে হলো 5-6-7-8, মেডুলা অবলঙ্গাটাতে থাকে 9-10-11-12। এই কথাগুলা আপনাদের জন্য 5 স্টার টপিক, ঠিক আছে। ব্রেন স্টেমে কোন লেভেলে কোন নিউক্লিয়াস থাকে পরীক্ষায় আসবেই আসবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তাহলে দেখলেন 3-4-5-6-7-8-9-10-11-12, কোথায় চলে গেল 1 আর 2? 1 আর 2 এটা ব্রেন স্টেমে থাকে না। 1 আর 2 অবস্থান করে ফোর ব্রেন, ঠিক আছে, বা সামনের অংশে। ওকে, এই যে মিড ব্রেনের ভিতরে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো ভিতরে একটা ক্যাভিটি আছে। এই ক্যাভিটিটার নাম হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট বা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, যেটা কানেক্ট করে থার্ড ভেন্ট্রিকলকে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে। এখন এই যে মিড ব্রেন, তার ভিতরে দেখেন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। দিস ইজ অলসো এ 5 স্টার টপিক, এবং এটা আপনাকে পড়তেই হবে। কে, সুপিরিয়র ফলিকুলাস। কারণ কি, আপনি চোখের ডাক্তার হয়ে আপনার জন্য এই জিনিসটা পড়া খুবই জরুরি এবং খরচ। সেটাকে সুপিরিয়র ফলিকুলাসে কি হয়, রিফ্লেক্স সেন্টার ফর ভিজুয়াল রিফ্লেক্স। সো ভিজুয়াল রিফ্লেক্সের সেন্টার হলো সুপিরিয়র ফলিকুলাস। এখন আপনি চোখের ডাক্তার, আপনি আপনার বন্ধুটা বলবেন, আপনার বন্ধু হলো কানের ডাক্তার, আপনার বন্ধু হলো অডিটরি সেন্টারটা, কে ইনফিরিয়র ফলিকুলাস। রেড নিউক্লিয়াস সেটা কি করে, রেড নিউক্লিয়াস হলো মাসেল টোন এবং পশ্চার মেনটেন করে। সাবস্টেন্সিয়া নিগ্রা এ রেগুলেট করে অ্যাক্টিভিটি অফ বেসাল নিউক্লিয়াই। সো জাস্ট আমাদের এই 4টা পর্যন্ত পড়লেই এখান থেকে চলবে, ঠিক আছে। ওকে, দেখেন এখন এই যে সুপিরিয়র ফলিকুলাস, আমি এটাকে যদি আবার সেকশন করি, আমি কি কি স্ট্রাকচার পাবো। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই জিনিসটা এমবিবিএস লাইফেও আসতো, তখন আসতো সুন্দর মতো পরীক্ষা হলে ছবিটা। এখন আর ছবি আঁকতে দিবে না, এখন আপনার পরীক্ষায় আসবে এমসিকিউ বা এসবি আকারে। দেখেন এটা নেমোনিক্সটা মনে রাখা কিভাবে সহজ। চায়ের দোকানে কারা বেশি যায়, চায়ের দোকানে যায় যারা চা খায়, সিগারেট খায়। তার মানে তারা কি করে, তারা এই চা বিড়ি খাওয়ার উদ্দেশ্যে তারা দেখা করে। তার মানে স্মোকাররা দেখা করে, বা স্মোকার মিট, ঠিক আছে, স্মোকারস মিট। গ্রামারের ভুল ধরেন না, নেমোনিক্স মিলানোর জন্য অনেক কিছু করা লাগছে। সো স্মোকারস মিটস। আচ্ছা দেখেন তাহলে স্মোকারস এর এই এস দিয়ে কি হয়, এস দিয়ে হয় সুপিরিয়র ফলিকুলাস, এম দিয়ে হয় মেসেনসেফালিক নিউক্লিয়াস। আচ্ছা আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে কিন্তু না, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তাহলে এম দিয়ে কি হয়, মেসেনসেফালিক নিউক্লিয়াস। ও দিয়ে হয় অকুলোমোটর নিউক্লিয়াস। কে দিয়ে কোনো কাজ নাই। ই দিয়ে হবে এডিনচার ওয়েস্টফাল নিউক্লিয়াস।
আর দিয়ে হবে হলো রেড নিউক্লিয়াস, আর এস দিয়ে হবে সাবস্টেন্সিয়া নিউক্লিয়া। সো সুপিরিয়র কলিকুলাসের লেভেলে কি কি থাকে? স্মোকার্স। ইনফিরিয়র কলিকুলাসের লেভেলে থাকবে হলো মিডস। এই এম দিয়ে হবে কি? মেসেনসেফালিক নিউক্লিয়াস। আই দিয়ে হবে হলো ইনফিরিয়র কলিকুলাস। টি দিয়ে হবে হচ্ছে হলো ট্রক্লিয়ার নিউক্লিয়াস, এন্ড এস দিয়ে হবে সাবস্টেন্সিয়া নিগ্রা। তাহলে এইগুলা স্ক্রিনশট রাখার কোনো দরকার নাই, কারণ আপনারা এই নোট সব পেয়ে যাবেন। সো দেখেন, আমরা ট্রান্সফার সেকশন অফ মিড ব্রেইন এট দুইটা লেভেল পড়লাম, একটা হলো সুপিরিয়র কলিকুলাস এবং ইনফিরিয়র কলিকুলাস। বোথ অফ দ্য টপিকস আর 5 স্টার ইম্পর্টেন্স ফর ইউ। ওকে, 5 স্টার ইম্পর্টেন্স। তাহলে ইনফিরিয়র কলিকুলাস আর সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা কি কি পাবো? আমরা নামগুলা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। সো এই টেবিলটা আমাদের কিন্তু পড়া হয়ে গেল। আচ্ছা, পন্স। পন্সের থেকে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই আমাদের। করে আমরা চলে যাই মেরুলা অবলাঙ্গাটা। দেখেন, মেরুলা অবলাঙ্গাটাতে কিছু ভাইটাল সেন্টার থাকে। আচ্ছা, কি সেই ভাইটাল সেন্টার? ভাইটাল সেন্টারের নাম হলো কার্ডিয়াক সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার এবং রেসপিরেটরি সেন্টার। তার মানে 3টা সেন্টার থাকে। এই নামগুলো আমাদের জানতে হবে। ওকে, আসলে এখন আমরা করি মেনিনজিস সম্পর্কে। দেখেন, 3টা লেয়ার থাকে মেনিনজিসের, যেটা বলা হয় ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার, বা সহজে ডিএপি ড্যাপ। এখন এই যে লাস্টের দুইটা অ্যারাকনয়েড আর পায়া, তাদেরকে একত্রে কি বলা হয়? তাদেরকে একত্রে আবার বলা হয় লেপ্টোমেনিনজিস। এখন এই যে ডুরা ম্যাটার, এটা হলো মেসোডার্মাল অরিজিন, কিন্তু এই যে লেপ্টোমেনিনজিস বা হলো অ্যারাকনয়েড এবং পায়া, তারা হলো এক্টোডার্মাল অরিজিন। আপনারা জানেন যে আমাদের এক্টোডার্মের আসলে সোর্স থাকে কি? সোর্স থাকে হচ্ছে যে নিউরাল এক্টোডার্ম এন্ড হচ্ছে যে নিউরাল ক্রেস্ট সেল। তো এই যে আপনার হলো অ্যারাকনয়েড এন্ড পায়া ম্যাটার, তারা আসে হচ্ছে হলো নিউরাল ক্রেস্ট সেল। তাহলে এই যে ডুরা ম্যাটার, এরা আসলে 2টা লেয়ারে অবস্থান করে। কি সেই 2টা লেয়ার? এন্ডোস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার। আচ্ছা, আসেন কথাটা বুঝি। দেখেন, আমাদের যে ক্রেনিয়াম বা মাথার যে স্কাল বোনটা বা যে হাড্ডিটা, ঠিক আছে, এই হাড্ডিটার ভিতরের সারফেসটাকে খুব সুন্দর করে পেঁচায় রাখে হচ্ছে হলো এন্ডোস্টিয়াল লেয়ার। এবং এই যে আপনার এর ভিতরে যে ব্রেন থাকে, ব্রেনটাকে আবার পেঁচায় রাখে হলো মেনিনজিয়াল লেয়ার। তার মানে ডুরা ম্যাটারের 2টা লেয়ারই আছে। এই 2টা লেয়ারের একটা হলো হাড্ডির কাছাকাছি লেয়ার, যেটাকে বলা হয় এন্ডোস্টিয়াল লেয়ার, এবং ভিসারের কাছাকাছি বা ব্রেনের কাছাকাছি লেয়ার, যেটাকে বলা হয় মেনিনজিয়াল লেয়ার। এখন এই যে 2টা লেয়ার, all the dural venous sinuses are situated in between। এই যে তার মানে আমরা 2টা লেয়ার করলাম, এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার, এর মাঝখানেই অবস্থান করবে কে? সবগুলা ডুরাল ভেনাস সাইনাস। ঠিক আছে, তার মানে আমরা ডুরাল ভেনাস সাইনাসের আমরা অবস্থানটা জেনে গেলাম। এখন এখানে কথা আছে, ঠিক আছে, দেয়ার ইজ এ ক্যাচ। হ্যাঁ, কি এক্সেপশন আছে? এক্সেপশন হলো ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস এবং স্ট্রেট সাইনাস। এরা আবার এই 2টার মাঝখানে থাকে না। তারা কোথায় থাকে? তারা আসলে ফ্রি বর্ডারে অবস্থান করে। হ্যাঁ, আমরা একটু পরে যখন সাইনাস গুলো সম্পর্কে পড়বো, ছবি দেখবো, আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমরা এতক্ষণ পর্যন্ত এটা বুঝলাম যে ডুরা ম্যাটারের 2টা লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার, এবং এই যে 2টা লেয়ার, তার মাঝখানে অবস্থান করে সবগুলো ডুরাল ভেনাস সাইনাস, এক্সেপ্ট কোন? এই 2টা ভেনাস সাইনাস। আচ্ছা, এখন এই যে ডুরা ম্যাটার, একে আবার হলো বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখেন কি নাম আছে? ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, ফক্স সেরিবেলি এবং ডায়াফ্রাগমা সেল। দেখেন, এটা আমার শেপ গুলা কিছু জানতে হবে। ফক্স সেরিবেলি, এটা কিরকম শেপ? এটা হলো সিকেল শেপ। টেন্টোরিয়াম সেরিবেলি নামেই পরিচয়, টেন্টের মতো বা টেন্ট শেপ। ফক্স সেরিবেলি, ঠিক আছে, সরি, ফক্স সেরিবেলি, এটা হচ্ছে হলো আপনার সিকেল শেপ। এখন যেহেতু মানে হলো সেরেব্রাম বা বড় অংশ, তার মানে সেটা বড় সিকেল শেপ, এবং সেরেবেলাম ছোট জিনিস, তার মানে সিকেলটাও ছোট। আমাদের এখান থেকে কি জানতে হবে? আমাদের এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 5 স্টার টপিক, সেটা হচ্ছিল কোন কোন ভেনাস সাইনাসকে এনক্লোজ করে রাখে। যেমন হলো এই যে ফক্স সেরিব্রি, তা সে দেখেন কি কি রাখে? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস এবং স্ট্রেট সাইনাস। ওকে, টেন্টোরিয়াম সেরিবেলি, এখানে থাকে ট্রান্সভার্স সাইনাস এবং সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। ফক্স সেরিবেলি, এখানে থাকে অক্সিপিটাল সাইনাস। আর ডায়াফ্রাগমা সেলাই, এটাতে খুবই সহজ জিনিস, ক্যাভার্নাস সাইনাসেরই এন্টেরিয়র পোস্টেরিয়র যেই পোরশন থেকে এন্টেরিয়র পোস্টেরিয়র ইন্টার ক্যাভার্নাস সাইনাসটা থাকে। তার মানে এটাই হলো সেই জিনিসটা যেটা হলো আপনাদের এখানে আবারও দেওয়া।
ফক্স সেরিব্রি, সেন্টোরিয়াম সেরিব্রি, ফক্স সেরিব্রি এন্ড ডায়াফ্রাগমা সেলি, কোনটার কিরকম শেপ এবং সেটা কি কি ভেনাস সাইনাসকে ইনক্লোজ করে রাখে। আর্টারিয়াল সাপ্লাই অফ ডুরা ম্যাটার, এটা আমার জাস্ট হলো একটু জানলেই চলবে যে মেইন আর্টারিয়াল সাপ্লাই কোনটা। মেইন আর্টারিয়াল সাপ্লাই হলো মিডল মেনিনজিয়াল আর্টারি। তো এরপরে ডুরা ম্যাটারের পরে হলো অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটার কোথায় থাকে? আসলে এটা হলো পায়া ম্যাটার আর ডুরা ম্যাটারের মাঝে। এটা কোন লেভেলে এসে এন্ড হয়ে যায় এটা আমাদের জন্য জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা বা S2 এর লেভেলে এসে অ্যারাকনয়েড ম্যাটার শেষ হয়ে যায়। অ্যারাকনয়েড ম্যাটার এখানে কি করে? সে হলো কিছু স্পেশাল স্ট্রাকচার তৈরি করে, যেটা হলো অ্যারাকনয়েড ভিলাই। ভিলাই মানেই হলো আঙ্গুলের মতো। সেই জিনিসগুলোর কাজ কি? অ্যাবজর্পশন অফ সিএসএফ, সিএসএফ কে অ্যাবজর্ব করা। ক্লাসগুলো রেকর্ডেড চাই। হ্যাঁ, আশা করি আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। Recording stopped. হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না। Recording in progress. ওকে, রেকর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ। সো দেখেন, তাহলে এই অ্যারাকনয়েড গ্র্যানুলেশন এটা একটা স্পেশাল স্ট্রাকচার। এটা কি আসলে? গ্র্যানুলেশন মানে অনেকগুলো ভিলাই, অনেকগুলো আঙ্গুল একসাথে এগ্রিগেট করছে, জমা পাচ্ছে, ঠিক আছে? জমা বেঁধে অ্যারাকনয়েড ভিলাইগুলো যে জিনিসটা তৈরি করে সেটা হলো অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। ওকে, সো এই যে ডুরাল ভেনাস সাইনাস, এটা সম্পর্কে একটু আগে আমরা জানলাম যে ডুরাল ভেনাস সাইনাস গুলো অবস্থান করে ফোল্ডিং এর মাঝখানে, হলো ইন্ডাস্ট্রিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ারের ভিতরে। এখন আমরা দেখি কি জানি যে অল ডুরাল ভেনাস আর লাইন্ড বাই এন্ডোথেলিয়াম। ওকে, এখন এর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। কি ফিচার? তাদের হলো কোনো ভালভ নাই। সো ব্লাড ক্যান ফ্লো ইদার ডিরেকশন অফ দ্য সাইনাস। সো এটা সামনে থেকে পিছনে যেতে পারে এবং পিছন থেকে সামনেও যেতে পারে। এটা লাইন থাকে এন্ডোথেলিয়াম দ্বারা এবং কোনো স্মুথ মাসল ফাইবার থাকে না। ফাইনালি দে ড্রেন ইনটু ইন্টারনাল জুগুলার ভেইন। সো তারা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন দেয়। ওকে, এখন দেখেন কি লেখা যে মোস্ট ডুরাল ভেনাস সাইনাস লাই ইন দ্য পেরিস্টিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল লেয়ার এবং হলো মেনিনজিয়াল লেয়ারের মাঝখানে। এক্সেপশন হচ্ছে হলো ইনফিরিয়র স্যাজেটাল সাইনাস এবং স্ট্রেইট সাইনাস, এবং যদি আরেকটা মনে রাখতে পারেন রাখেন সেটা হলো অক্সিপিটাল সাইনাস। এখন এই সেই কথাটা যেটা আপনাদেরকে তখন বলে নেই, সেটা হলো কই থাকে তাহলে এরা? এই যে ইনফিরিয়র স্যাজেটাল সাইনাস, এ থাকে প্রি মার্জিন অফ ফক্স সেরিব্রি লেগে। স্ট্রেইট সাইনাস সে থাকে ফক্স সেরিব্রি এবং টেন্টোরিয়াম সেরিব্রির ওখানে। আর অক্সিপিটাল সাইনাস থাকে অ্যাটাচ মার্জিন অফ ফক্স সেরিব্রি। সরি, ওকে। কোনটা আসলে কোন জায়গায় অবস্থান করে তার থেকেও আপনাদের জন্য জাস্ট হলো এক্সেপশনের নামটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা নামগুলো জানলাম। এই সেই ডুরাল ভেনাস সাইনাস ছবি দেখতে পাচ্ছি। এখন এই যে সাইনাস গুলা ছবিতে দেখা যাচ্ছে, যেটা এখানে আমাকে আবার এসে আমরা দেখতে পাইলাম যে এই সাইনাস গুলো হয় আবার জোড়া বাঁধানো, আবার হয় হলো জোড়া ছাড়া, ঠিক আছে? সেটা হয় পেয়ার্ড, এটা হইতে পারে আনপেয়ার্ড। আনপেয়ার্ড সাইনাস কি কি হইতে পারে? আনপেয়ার্ড সাইনাস হইতে পারে হচ্ছে হলো superior sagittal sinus, inferior sagittal sinus, straight sinus, occipital sinus, anterior intracavernous sinus, posterior intracavernous sinus এবং basilar venous plexus। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম যে following which of the dural venous sinus is paired or is unpaired। আপনাকে হয় পেয়ার্ড খুঁজতে দিবে অথবা আনপেয়ার্ড খুঁজতে দিবে, ঠিক আছে? কিংবা ট্রু ফলস স্টেটমেন্ট আসতে পারে যে অমুক সাইনাস ইজ পেয়ার্ড, এটা ট্রু নাকি ফলস। তার মানে সোজা কথা, আমাকে হয় পেয়ার্ড এর নাম জানলেই চলবে কিংবা আনপেয়ার্ড এর নাম জানলেই চলবে। আমি যেটা করতাম, আমি আনপেয়ার্ড গুলোর নামগুলো মনে রাখতাম। তার মানে আনপেয়ার্ড যদি আমি জানি, বাকি যা থাকবে তারা সবাই কিসের অংশ? তারা সবাই পেয়ার্ড এর অংশ। তো দুইটা জিনিস যেখানে থাকে সেটা পড়ার একটাই মজা, সেটা হলো যে কোনো একটা পড়লেই হয়। এখান থেকে আমরা সেই বুদ্ধি খাটাবো, আমরা একটা পড়বো, আনপেয়ার্ড গুলার নামগুলো জাস্ট পড়বো। আনপেয়ার্ড গুলা কি? নেমোনিক্সটা হলো বায়োসিস। দেখেন আপনার যে বোন, ধরেন একজন মানুষের বোন কত রকম হতে পারে? সেটা হতে পারে তার ধর্ম বোন,
সেটা হতে পারে তার সদ্গুণ কিংবা হতে পারে তার বায়োলজিক্যাল সিস্টেম। তো আমরা সেই বায়োলজিক্যাল সিস্টেমের কথাই বলতেছি, যেটা হলো বায়োসিস। এটার নেমোনিক্সটা দেখেন কি, বি ইজ ফর basilar venous plexus, I is for intracavernous sinus. Okay, so both intracavernous sinus, that is anterior and posterior. O is for occipital sinus, S is for superior sagittal sinus, I is for inferior sagittal sinus, and এই লাস্টের যে S, এটা হলো straight sinus. তো এটা হলো সেই নেমোনিকটা, আপনারা নেমোনিকটা লিখে রাখেন। নেমোনিকটা হলো বায়োসিস। ওকে, তো এর মাধ্যমে আমরা আনপেয়ার্ড গুলো পড়ে ফেললাম। আনপেয়ার্ড পড়া হয়ে গেল মানে ইনডিরেক্টলি আমাদের পেয়ার্ড গুলো পড়া হয়ে গেল। সো আমাদের সোজা কথা ডুরাল ভেনাস সাইনাস সম্পর্কে আমরা ক্লিয়ার কাট ধারণা নিয়ে ফেললাম। এখন এর ভিতরে আবার ইম্পর্টেন্ট একটা সাইনাস আছে, সেটা হলো ক্যাভার্নাস সাইনাস। এটা খুবই বিশাল বড়, লার্জ, এবং এটা কোথায় অবস্থান করে? এটা মিডল ক্রেনিয়াল ফোসাতে অবস্থান করে। এখানে আবার কিছু ঝামেলা আছে, আমরা একটু আগে পড়ে আসছি যে সব ডুরাল ভেনাস সাইনাস কি দিয়ে তৈরি হয়েছে, সেটা হলো লাইন বাই এন্ডোথেলিয়াম। ওকে, দেখেন এখানে দেখেন কি ঘটনা, এর ফ্লোরটা তৈরি হয় হলো এন্ডোস্টিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার দিয়ে, এবং ল্যাটারাল ওয়াল, রুফ এবং ফ্লোর মানে এর চারিদিকে, হ্যাঁ, এর ছাদে ডানে বামে সব দিকেই হলো মেনিনজিয়াল লেয়ার অফ ডুরা ম্যাটার। তার মানে হাড্ডির দিকের, হাড্ডির যে ডুরা ম্যাটারটা হাড্ডির সাথে যেটা লেগে থাকে কাছাকাছি অংশ, সেই লেয়ারটা বা এন্ডোস্টিয়াল লেয়ারটা থাকে কোথায়? সেটা থাকে হলো ফ্লোরে। এবং রুফ, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, সেখানে থাকে কোনটা? মেনিনজিয়াল লেয়ার। এক্সটেনশনটা আমাদের করতে হবে। এক্সটেনশন সামনের দিকে, এটা অ্যান্টিরিয়রলি কোন জায়গায় দেখেন ঢুকে, দেখতেই পাচ্ছেন এটা সুপিরিয়র অরবিটাল ফিশারে এসে ঢুকে গেছে। ঠিক আছে, তার মানে এটা সামনের দিকে এক্সটেন্ড করবে আপ টু সুপিরিয়র অরবিটাল ফিশার, এবং পোস্টেরিয়রলি এটা এক্সটেন্ড করবে হলো পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। এখানে থাকে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, সেই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন পর্যন্ত অবস্থান করবে, এপেক্স অফ পেট্রাস টেম্পোরাল বোন পর্যন্ত। সাইজ কতটুকু? এটা হলো লম্বায় হলো 2 সেন্টিমিটার, পাশাপাশি হলো 1 সেন্টিমিটার। তো এইটা ক্যাভার্নাস সাইনাস, পুরো টপিকটাই আমাদের জন্য 5 স্টার। সো এখান থেকে কোনো প্রশ্নই থাকবে না যে কোনটা পড়বো কোনটা পড়বো না। ক্যাভার্নাস সাইনাস থেকে যা পাবো সব পড়বো। ওকে, এখন আমরা কি করবো? ক্যাভার্নাস সাইনাসের রিলেশন করবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাভার্নাস সাইনাস রিলেশন প্রায় প্রতিবার পরীক্ষায় আসেই। ঠিক আছে, দেখেন, এবং এমনও হইতে পারে আপনি এই কোশ্চেনটা মাল্টিপল জায়গায় পেয়ে গেছেন, আপনি অ্যানাটমিতেও পেয়ে গেছেন, আপনি আবার পেপার 3 প্যাথোলজিতেও পেয়ে গেছেন। দেখেন আমরা পড়ি ক্যাভার্নাস সাইনাসের উপরে কি থাকে। অ্যাবভ দেখেন দেখাই যাচ্ছে এই যে নীল রঙের যে অংশটা, নীল রঙের যে অংশটা, পানি পানি যে অংশটা দেখা যাচ্ছে নীল রঙের, এই নীলটাই হলো আমার ক্যাভার্নাস সাইনাস। তাহলে দেখেন এর উপরে দেখেন কি অবস্থান করতেছে, এই যে এই স্ট্রাকচারটা, এটা কি? এটা হলো অপটিক কায়াজমা। তার মানে অপটিক কায়াজমা, তার সামনের দিকে থেকে অপটিক ট্র্যাক্ট, এবং এই অপটিক কায়াজমার ডান পাশে দেখেন লাল রঙের দুটা মাথা বের করে আর্টারি আছে। এই আর্টারির নাম কি? আইসিএ বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো অ্যাবভ কি থাকে? 3টা স্ট্রাকচার, যেটা হলো যে অপটিক ট্র্যাক্ট, অপটিক কায়াজমা এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইনফিরিয়র লিক কি থাকে? দেখেন একটা ফুটা থাকে, দেখেন ছোট ছোট ফুটা, নাম হলো ফোরামেন ল্যাসেরাম। ওকে, মিডিয়ালি কি থাকে? মিডিয়ালি দেখেন এই ডিম্বাকৃতির একটা সুন্দর একটা অর্গান আছে, সেই অর্গানটার কি নাম? এই অর্গানটার নাম হচ্ছে হলো পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোফাইসিস সেরেব্রাম। এবং স্ফেনয়েডাল এয়ার সাইনাস, কারণ কি ভিতরে স্ফেনয়েড বোন থাকে, এই সেই স্ফেনয়েড বোন, এবং এই স্ফেনয়েড বোনের ভিতরে এই যে স্ফেনয়েডাল এয়ার সাইনাস দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যাভার্নাস সাইনাসের ভিতরে কিন্তু এরা অবস্থান করতেছে। তো দেখেন ছবিটা যদি আমি মনে রাখি, আমার কিন্তু আর ভোলার কোনো সুযোগ নাই, তাই না? আর আরেকটা কি থাকে? অ্যান্টেরিয়রলি সামনের দিকে আমরা অলরেডি পড়ে আসছি সুপিরিয়র অরবিটাল ফিশার, পোস্টেরিয়রলি পিছন দিকে পেট্রাস টেম্পোরাল বোন। কন্টেন্ট গুলা এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখেন ল্যাটারাল ওয়াল দিয়ে কি যায়, এবং হলো পাসিং থ্রু দা সেন্টার অফ দা সাইনাস। তো কোন কোন জিনিস পাস থ্রু করে আর কোন কোন জিনিস ল্যাটারাল ওয়াল দিয়ে যায়, আমার এই নামগুলো জানতে হবে। দেখেন ল্যাটারাল ওয়াল দিয়ে দেখেন কি কি যায়, ছবিটাতে দেখি। দেখেন অপোলোমোটর নার্ভ, প্রক্লিয়ার নার্ভ, অপথ্যালমিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ। আর এর মাঝখান দিয়ে দেখেন কি কি যাচ্ছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্ট নার্ভ। তাহলে দেখেন এই নেমোনিক্সটা কিভাবে করে মনে রাখবেন, আপনি খাতার মধ্যে সুন্দর করে এইভাবে প্যাটার্নে লিখে ফেলবেন। ও টম, তারপর হলো সি এ টি। দেখেন আমি কিভাবে করে লিখি, দেখেন এই সাদা জায়গাটা ও টি ও এম, টম। উল্টা দিক থেকে আমি লিখবো আবার ক্যাট, হ্যাঁ, সি এ
টি ক্যাট, দেখেন এই যে ক্যাট, এদিক থেকে দেখতেছে সি এ টি। এই 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 কথার মধ্যে যদি লিখতে পারেন না, আপনি অলরেডি হলো ক্যাভার্নাস সাইনাসে কন্টেন্ট করে ফেলছেন, ঠিক আছে। ও টম ক্যাট, ঠিক আছে, টম ক্যাটকে টম এন্ড জেরি যে টম ক্যাট তার নিয়ে আমাদের এখন এই নেমোনিক্স। দেখেন সে কি করে, ও ও দিয়ে কি, ও ইজ ফর অকুলোমোটর নার্ভ, টি ইজ ফর ট্রক্লিয়ার নার্ভ, আবার এই ও এটা হলো অপথ্যালমিক নার্ভ বা অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর লাস্টের এই এম এটা হলো ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ বা হলো V2। আর এই ক্যাটের CAT, এই সিতে হলো ক্যারোটিড আর্টারি এবং এ হলো অ্যাবডুসেন্ট নার্ভ, ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্ট নার্ভ। ওকে, তাহলে ট্রাইবুটারিস কি, এটা আমাদের করতে হবে? ইয়েস, এটাও আমাদের করতে হবে। অরবিট থেকে কিছু ট্রাইবুটারিস আসে, ব্রেন থেকে কিছু আসে এবং মেনিনজিস থেকে কিছু কিছু আসে। দেখেন ছবিতে দেখি অরবিট থেকে কি কি আসে, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন এবং সেন্ট্রাল রেটিনাল ভেইন, ঠিক আছে। ব্রেন থেকে কি কি আসে, সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন, ঠিক আছে, নাম স্টেটের মধ্যে একটা মিডল সেরেব্রাল ভেইন এবং ইনফিরিয়র সেরেব্রাল ভেইন। আচ্ছা, আর মেনিনজিস থেকে কি কি আসে, স্ফেনোপ্যারাটাল সাইনাস এবং হলো মিডল মেনিনজিয়াল ভেইন। আচ্ছা, সো ট্রাইবুটারিস গুলো আমি বলবো আপনাদেরকে এটা মনে রাখতে হবে এবং আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হলো অরবিট থেকে কি কি ট্রাইবুটারিস গুলো আসে, বাকিগুলো মনে রাখতে হবে। ওকে, ট্রেনিং চ্যানেল গুলা আমাদের জানতে হবে, কমিউনিকেশন গুলা। দেখেন এখান থেকে প্রথম দুইটা জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কোথায় যায় ট্রেন দেয় হলো সুপিরিয়র পেট্রোসাল সাইনাস এবং ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। বাকিগুলো আমাদের আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হলো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এখানেও হলো সে ব্রেইন দেয়। ওকে, তো এরই মাধ্যমে আমাদের শেষ হলো সেই ক্যাভার্নাস সাইনাস। আমাদের এখন পড়তে হবে ভেন্ট্রিকুলার সিস্টেম। ভেন্ট্রিকুলার সিস্টেম শুরু হবে হচ্ছে হলো ল্যাটারাল ভেন্ট্রিকুলের মাধ্যমে। ল্যাটারাল ভেন্ট্রিকুল কয়টা থাকে, সংখ্যায় থাকে দুইটা, ডানে এবং বামে দুইটা থাকে। কেমন শেপ, তারা হলো সি শেপ এবং তারা হলো সবচেয়ে বড় লার্জেস্ট ভেন্ট্রিকল, এত বড় যে যত বড় জিনিস তাতে আমি তত ভাগে ভাগ করতে পারি। তো আসেন ভাগ করি। ভাগ করা যায় কি, দেখেন বডি, এন্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল হর্ন, তার মানে ল্যাটারাল ভেন্ট্রিকুলের হলো চারটা পার্ট আছে এবং সে দেখেন থার্ড ভেন্ট্রিকল বা তার নিচে অবস্থান করে যে ভেন্ট্রিকলটা, তার সাথে সে কানেক্ট করে কি দিয়ে, ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেনের দ্বারা। এখন এই যে নিচে থাকে কেস করলাম, সেটা হলো থার্ড ভেন্ট্রিকল। সো থার্ড ভেন্ট্রিকল আমরা অলরেডি জানলাম, সে উপরের দিকে অবস্থানকারী যে এই দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল আছে, এই ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মনরো বা ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরোর মাধ্যমে থার্ড ভেন্ট্রিকলে আইসা পৌঁছায়। এখন এই থার্ড ভেন্ট্রিকল থেকে সে নিচে যাবে কোথায়, ফোর্থ ভেন্ট্রিকলে। যে ফোর্থ ভেন্ট্রিকলে যাবে কি দ্বারা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দ্বারা। সো আমরা আরেকটা নাম শিখলাম, সেটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এর মাধ্যমে কোথায় যাবে, এটা হলো ফোর্থ ভেন্ট্রিকলে যাবে, ঠিক আছে। এবং এটা ছিল ল্যাটারাল ভেন্ট্রিকল, এই দুটো এলভি মানে ল্যাটারাল ভেন্ট্রিকল। ওকে, এখন এখান থেকে আমার কি জানতে হবে, বাউন্ডারিজ অফ থার্ড ভেন্ট্রিকল। বাউন্ডারিজ অফ থার্ড ভেন্ট্রিকলের মধ্যে আসলে সবই জানতে হয়, তবে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হলো 5 স্টার টপিক, সেটা হলো থার্ড ভেন্ট্রিকলের ফ্লোর সম্পর্কে জানা। আচ্ছা দেখেন, এখন এই থার্ড ভেন্ট্রিকলের ফ্লোর কি কি স্ট্রাকচার ফর্ম করে মনে রাখবেন। থার্ড ভেন্ট্রিকল খুবই ইম্পর্টেন্ট, এর ফ্লোরটাও খুবই ইম্পর্টেন্ট। এর ফ্লোরে যে থাকে সে একজন নায়কের মতো ইম্পর্টেন্ট। সেই নায়কটা হলো ব্র্যাড পিট, সে হলো টম হ্যাঙ্কস। দেখেন টম নামে তো অনেক নায়ক আছে, আবার ব্র্যাড পিট, পিটের নামও আসছে। টম পিট হলো আমাদের এবারকার নেমোনিক্স, মনে রাখেন টম পিট। দেখেন কি হয়, টিউবার সিনেরাম, ও হয় অপটিক কায়াজম, M is for mammillary bodies, P is for pituitary stalk, I is for infundibulum এবং T is for tegmentum of midbrain. So টম পিট নেমোনিক্স এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লোর অফ দা
থার্ড ভেন্ট্রিকল কে কে অবস্থান করে বা কে কে গঠন করে। তাছাড়াও যদি আপনারা সময় পান দেন হলো রুফ, এন্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল এবং পোস্টেরিয়র ওয়াল এগুলো পড়তে পারেন। তবে ফ্লোরের পরে যদি কোনো একটা আপনাদের পড়তে মন চায় তাহলে অবশ্যই পড়বেন হচ্ছে ল্যাটারাল ওয়াল। নেক্সট ইম্পর্টেন্ট টু দ্য ফ্লোর ইজ দ্য ল্যাটারাল ওয়াল। সো ফোর্থ ভেন্ট্রিকল দেখেন, ফোর্থ ভেন্ট্রিকল আমরা অলরেডি পড়ে ফেলছি। ওই কে আসে দেখেন আমরা বললাম যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসের মাধ্যমে ফোর্থ ভেন্ট্রিকলে আসে। এখন এই যে ফোর্থ ভেন্ট্রিকলে 5টা ওপেনিং থাকে, ঠিক আছে? 5টা ওপেনিং এর নাম আমরা পড়ি। দেখেন যেই ছিদ্র দিয়ে আসলো যে ওপেনিং দিয়ে সেটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। আচ্ছা, এখন সে মেরুলা অবলাঙ্গাটাতেও সে কিছু পাঠায়। এই হলো 2টা আমরা পড়লাম। বাকি আর 3টা আছে। 3টা কি? 2টা থাকে হলো ল্যাটারাল অ্যাপারচার এবং একটা থাকে সেন্ট্রাল অ্যাপারচার। সেন্ট্রালটার নাম হলো মেজেন্ডি এবং 2টা ল্যাটারাল তাদের নাম হলো লুস্কা। ওকে, সো এই 5টা স্ট্রাকচার বা 5টা হলো ওপেনিং আছে। এই 5টা বাদে আর কোনো ফোর্থ ভেন্ট্রিকলের ওপেনিং নাই। যদিও 5টা ওপেনিং আছে তবে 5টা দিয়েই বের হয় না, তার মধ্যে একটা দিয়ে তো আপনারা জানতেই পারলেন যে আসতেছে, এবং এই যে 3টা দিয়েই মূলত বের হয়। সেটা হলো সেন্ট্রাল একটা এবং ল্যাটারাল 2টা। সেন্ট্রাল যেটা সেটার নাম হলো মেজেন্ডি এবং 2টা ল্যাটারাল যেটা থাকে সেটা হলো লুস্কা। তাহলে আমরা কি কি শিখলাম? মনরো, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, হ্যাঁ, লুস্কা আর হলো মেজেন্ডি, ঠিক আছে? তো এই হলো সিরিয়াল। এই সিরিয়ালটা মনে রাখতে হবে, ফোরামেন অফ মনরো, তারপর হলো অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, দেন হলো ফোরামেন অফ লুস্কা, ফোরামেন অফ মেজেন্ডি। সিরিয়ালটা যাদের মনে থাকে না তাদের জন্য একটা বাংলা ছড়া, সেটা হলো মনে আমার লইট্টা মাছের সুখ, ঠিক আছে? কি ছড়াটা? মনে আমার কি মাছ? লইট্টা মাছ, ঠিক আছে? লইট্টা মাছের সুখ। ওকে, তো এই হলো সেই নেমোনিক্সটা। আচ্ছা, সো দেখেন ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন, দেখেন 2 সিস্টেম অফ আর্টারিজ আছে। কি? সেটা হলো ভার্টিব্রাল সিস্টেম, সেটা হলো ক্যারোটিড সিস্টেম, ঠিক আছে? সো ভার্টিব্রাল সিস্টেম যেখান থেকে আসে ভার্টিব্রাল আর্টারিজ, এবং ক্যারোটিড সিস্টেম কি থাকে? সেটা কনসিস্ট অফ পেয়ার অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ। দেখেন এই সার্কেল অফ উইলিস, ঠিক আছে? সার্কেল অফ উইলিস কে ফর্মেশন করে? এটা আপনাদের জন্য 5 স্টার, ঠিক আছে? এটা 5 স্টার না বলে এটা আসলে হলো হয় 7 স্টার আর কি। এটা প্রতিবার পরীক্ষায় আসে, ঠিক আছে? সো এটা আমাদের আসলে ভালো মতো করে দেখি। আর্টারিজ কন্ট্রিবিউটিং টু সার্কেল অফ উইলিস কে কে থাকে? দেখেন অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। দেখেন যে হলুদ যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটাই হলো আমার সার্কেল অফ উইলিস ফর্ম করছে। এই দেখেন এই যে অংশটুকু, এটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, 2টা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাঝখানে যোগাযোগ রাখতেছে কে? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আমি এই হলুদ অংশটা পাইলাম, এটাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই হলুদ অংশটা পাইলাম, এটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এবং এই যে আমি লাস্টের যে অংশটা পাইলাম এটাকে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে একটা অংশ এখানে বাড়তি, সেটা হলো টিপ অফ দ্য বেসিলার আর্টারি। যদি আমি বলি সত্যি কথা, টিপ অফ দ্য বেসিলার আর্টারি আসলে ট্রুলি এটা আসলে সার্কেল অফ উইলিসে কন্ট্রিবিউট করে না। সো এটা যদি আপনাদের এস দিয়ে আসে আপনারা হলো 5টাই দাগাবেন। এটা নিয়ে আসলে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে সার্কেল অফ উইলিসের কোনটা অংশ না। টিপ অফ বেসিলার আর্টারি, দিস ইজ নট এ পার্ট অফ সার্কেল অফ উইলিস, বাট এই যে বেসিলার আর্টারি এটা থেকে দেখেন বাইফার্কেট হয়ে অথবা 2 ভাগে ভাগ হয়ে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি গঠন করে। সো যার কারণে হলো টিপ অফ দ্য বেসিলার আর্টারিকেও ধরা যায় যে এটা হলো সার্কেল অফ উইলিসে কন্ট্রিবিউট করে। তবে স্ট্রিক্টলি আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন, সেটা হলো যদি এনিহাও এটা এসবিএ তে আসে কখনোই ভুলেও এই কাজটা করবেন না। যেই প্রথম 5টা দেখবেন প্রথম 5টার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন। Okay, so main branches of arteries দাদা আছে আপনার ব্রেইনে, সেটা হলো অপথ্যালমিক আর্টারি,
দেখেন এই যে তার ভিতরে আমার কি কি নাম জানতে হবে। আমার হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারির যে সেরেব্রাল পার্ট, তার নাম আমার অবশ্যই জানতে হবে। 5 স্টার টপিক। হ্যাঁ, কি অপথ্যালমিক আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এন্ড অ্যান্টেরিয়র প্যারাইটাল আর্টারি। নামগুলো খুবই সহজ, অবশ্যই এই 5টা নাম আপনারা মনে রাখবেন। এই হলো সেই আর্টেরিয়াল সাপ্লাই। দেখাই যাচ্ছে যে এই যে বেগুনি যে অংশটুকু, প্রথম ছবিটা হলো আমার ল্যাটারাল সারফেসের এবং দ্বিতীয় ছবিটা হলো আমার মিডিয়াল সারফেসের। ল্যাটারাল সারফেসে দেখেন যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সে দেখেন কতটুকু অংশ কভার করে, এবং মিডিয়াল সারফেসে হলো সে বেশিরভাগ অংশই কভার করে। আচ্ছা, মিডল সেরেব্রাল আর্টারি তার কাজটা হলো ল্যাটারাল সারফেসে বেশিরভাগ অংশ কভার করা, এবং মিডিয়াল সারফেস হিসাবে যদি ধরেন তখন খুবই সামান্য অংশ সে কভার করে। আর এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এ হলো পিছনের দিকের অংশটুকু কভার করে। দ্যাট ইজ হলো আমাদের ভিজুয়াল কর্টেক্সের অংশটা। সো আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি পড়াটা। তাছাড়াও হলো যেহেতু সেরেব্রাম পড়লাম, আমরা সাথে ছোট ভাই সেরেবেলাম সম্পর্কে জেনে রাখি। সেরেবেলামের আর্টেরিয়াল সাপ্লাই কি, নামগুলো মনে রাখবেন। এসসিএ, কোনোভাবে কষ্ট করে এসসিএ মনে রাখেন। দেন হলো পাইকা আর আইকা, ঠিক আছে, পাইকা আর আইকা। এসসিএ, এসসি মানে হলো সুপিরিয়র সেরেব্রাল আর্টারি, দেন নাম বললাম পাইকা, তাই না, পিআইসিএ, পাইকা। পিআইসিএ পাইকা, পি হলো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, আর আইকা AICA, আইকা। আইকা হলো এ হলো অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। তো সেরেবেলামের জাস্ট এই 3টাই আর্টারি, এসসিএ আর হলো পাইকা আর হলো আইকা। তো এই মাধ্যমে আসলে আমাদের আজকের লেকচারটা শেষ। আমি আপনাদের সবার আসলে ক্লাসটা শেষ করি কোরআনের একটা আয়াতের মাধ্যমে, সেটা হলো হুইচ অফ দ্য ফেভার অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই। মহান আল্লাহর কোন নিয়ামত বা আমাদের ফেভারকে আমরা অস্বীকার করবো, তাই না? এটা আল কোরআনের সূরা আর রহমানের একটা আয়াত, এটা আমার খুবই পছন্দের একটা আয়াত। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে অ্যাটেনশন দিয়ে এই বোরিং ক্লাসটা করার জন্য। আমি বোরিং বললাম কারণ অ্যানাটমিক ক্লাস করা আসলে খুবই কষ্টকর এবং বোরিং, দুটো একসাথেই। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, যদি এনিহাও আপনাদের কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যেহেতু ক্লাস শেষের দিকে বা শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আজকের ক্লাস রিলেটেড রিলেভেন্ট যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ভাই এই দাগানো পিডিএফ একটু গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, রাইট। আমরা স্যার আমাদের ক্লাস করা সম্ভব হয় না, তো এগুলো একটু রেকর্ড করে দিতে ভালো হয়। আমরা খুব মিস করি সবগুলো ক্লাস ক্যান্সে আমরা 5 মিনিট, এটা আসলে ক্লাস বুঝতে ভালো হয়। ওকে ওকে, সো ক্লাসগুলো ইনশাআল্লাহ আজকেরটা তো রেকর্ডিং থাকবেই অবশ্যই। হ্যাঁ, তো একজন আপু বলতেছেন যে ভাইয়া নার্ভ গুলো কবে পড়াবেন। দেখেন, নিউরো অ্যানাটমি ক্লাসের সাথে আসলে নার্ভ গুলো শেষ করাটা কষ্ট, ওটা একটা আলাদা একটা জিনিস। আমাদের অরবিটাল নার্ভ সম্পর্কে খুব স্ট্রং আইডিয়া থাকতে হবে। অ্যাটলিস্ট হলো প্রথম সাতটা লাগবেই, 1 থেকে 7 পর্যন্ত। তার মধ্যে 1 নাম্বারও তো খুব বেশি লাগে তা না, সোজা কথা 2 থেকে 7, 2, 3, 4, 5, 6, 7, এই 6টা নার্ভ পড়তেই হবে আমাদেরকে, ঠিক আছে। এটার কোন জায়গায় কোন নিউক্লিয়াস, এটার কোর্স কি, এবং এই যে নিউক্লিয়াসের যে থেকে যে কোর্সের এই যাত্রা পথে তার কোথায় লেশন হইলে কি হবে। সো ভাইয়া আপনি একটু পড়িয়ে দিন প্লিজ। আসলে এইটা ওকে আমি অ্যাপ্রিশিয়েট করি, তবে এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আসলে আমি না, এটা কোচিং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আপনারা যদি অথরিটিকে জানান, তো সেভাবে তারা ক্লাস সেট করবে ইনশাআল্লাহ, আশা করা যায়। ওকে, সো আসলে অনেক রাত হয়ে গেল। আপনাদের আর কোনো কোশ্চেন, এনিথিং, এনি কোশ্চেন? ওকে, সো যদি আর কোনো কথা না থাকে আমাদের, তাহলে আমরা আজকে ধরে নিতে পারি যে আমরা বুঝতে পেরেছি, এবং যদি আপনাদের জন্য ক্লাসটা ফ্রুটফুল হয়ে থাকে আমি এতে খুব কৃতজ্ঞ থাকবো। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুতাসিম হক আলভী, সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।